এই আদিল, তোর হবু বউ তো ভাইগা গেছে, এবার তুই কি করবি? কথাটা শোনা মাত্রই রাগে শক্ত হয়ে থাকা মুখটা আরো রক্তিম হয়ে উঠল আদিলের। এমনিতেও এই বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তার। শুধুমাত্র দাদা জানে শেষ ইচ্ছে পূরণ করতে তীব্র অনিচ্ছা সত্ত্বেও এখানে উপস্থিত হয়েছে। এমনিতেই আদিলের মন মেজাজ আগে থেকেই বিগড়েছিল, তার উপর এখানে বিয়ে বাড়িতে আসার পর আদিল খেয়াল করছে কনে পক্ষেরা কেমন কানাকুসা করে চলেছে। এতে তার মন মেজাজে ভোল্টেজও আরো হাই হচ্ছিল। আর এখন বিহানের কাছ থেকে এই খবরটা শুনেই ক্রোধে মুখমণ্ডল বিক্ষিপ্ত হয়ে উঠল তার। আদিল এখনই চাইলে এই বিয়ে বাড়িটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, আর গ্যাংস্টার আদিলের সেই ক্ষমতা আছে সেটা সবাই জানে। আদিল বিয়ের আসন থেকে ঠাস করে উঠে দাঁড়িয়ে মাথার পাগড়িটা মাথা থেকে খুলে ঠাস করে আছাড় মেরে ফেলে দিয়ে চল শক্ত করে বিহানের উদ্দেশ্যে বলে ওঠে, এই বিহান, ওনাদের ডাক। বিহানের ডাকার দরকার পড়ল না। মেয়ের বাপ সহ তাদের পক্ষে কিছু লোক এসে অপরাধী মুখ করে এসে দাঁড়ালো আদিলের সামনে। মেয়ের বাবা জলিল সাহেব হাত জোর করে বলে ওঠে করুণ কণ্ঠে, অপরাধী সুরে, বাবা, আমি জানি না তোমার সাথে কোন মুখে কথা বলবো। আসলে আমার কুলাঙ্গার মেয়েটার কার সাথে যে পালিয়ে গেছে আর আমাকে এই ভরা মসজিদে বেইজ্জত করে গেছে, আর আমার মাপ চাওয়ার মতো মুখও নাই। তুমি যে শাস্তি দেবে আমাদের মান্য হবে বাবা। আদিল তখন গম্ভীর এবং ভারী গলায় বলে ওঠে, দেখুন, আপনাদের এসব নাটক দেখার আমার একটুও ইন্টারেস্টিং নেই। আমি এখানে এসেছি শুধু আমার দাদাজানের কথা রাখতে। দাদাজান মৃত্যুর আগে বলেছিল আমি যেন তার গ্রামের প্রাণপ্রিয় বন্ধুর ছেলের মেয়েকে বিয়ে করি। সেই কথা রাখতেই আমি এখানে এসেছি, কারণ আমার দাদাজানের শেষ ইচ্ছে আমার কাছে অনেক মূল্যবান, আর সেটা আমি পূরণ করেই ছাড়বো। তখন মেয়ের বাবা জলিল সাহেব বলে ওঠে, কিন্তু এখন তো আর সম্ভব না। মেয়েটা যে কোথায় আমি তা নিজেও জানি না। তখন আদিল বলে ওঠে, দেখুন, মেন কথা আপনার মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা। সেটা যেই মেয়ে হোক না কেন। আপনার আর কোনো মেয়ে নেই? থাকলে তার সাথেই বিয়ে হবে আমার। তখন মেয়ের বাবা জলিল সাহেব বলে ওঠেন, মেয়ে তো আছে আমার 3 মেয়ে, কিন্তু বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আর ছোট মেয়ের সাথেই তো আপনার বিয়ের কথা ঠিক ছিল। তখন আদিল বলে ওঠে, আর আপনার মেজ মেয়ে, সে কোথায়? আপনার 3 মেয়ে হলে তো সেই মেয়ের থাকার কথা। তখন জলিল সাহেব এবার হতবাক চোখে তাকালো আদিলের দিকে, এরপর নিজের বউয়ের সাথে মুখ চাওয়াচাই করলো। তারপর থতমত কণ্ঠে বলে উঠল জলিল সাহেব, আছে তো, কিন্তু। প্রতি উত্তরে আদিল বলে ওঠে, কিন্তু কি? দেখুন, মেয়ে হলেই হলো, বিয়েটা আপনার মেয়ের সাথেই হবে, সেটা যাই হোক না কেন। যান, এবার তাকে রেডি করে নিয়ে আসুন। তখন জলিল মিয়া কিন্তু কিন্তু করে বলে ওঠে, কিন্তু ওকে কিভাবে বিয়ে করবে? ও তো। আদিল সাথে সাথে বলে ওঠে, ও কি? দেখুন, এমনিতেই আমার মাথা নষ্ট হয়ে আছে, আমার রাগ আর বাড়ায়েন না। যান, এবার রেডি করিয়ে নিয়ে আসুন ওকে। কনে পক্ষ লোকগুলোর মাঝে হঠাৎ একজন বলে ওঠে, আরে বিয়ে কেমনে হইব? সেই মাইয়া তো পাগল আস্থা। লোকটার কথায় খানিক থমকালো আদিল। এমন কিছুর জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না সে। জলিল তখন করুণ সুরে বলে উঠল, জি বাবাজি, আমার আরেক মেয়ে মানসিকভাবে অসুস্থ, পাগলি সে। বিয়ে সংসার এসবের কিছুই বোঝে না সে। তখন পাশ থেকে আদিলের বন্ধু বিহান আদিলের কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, আরে পাগলিরে কেমনে বিয়ে করবি তুই? বাদ দে, চল এখান থেকে ফিরে যাই। আদিল তখন বিহানের কথায় কোনো উত্তরই দিল না। জলিলের উদ্দেশ্যে বলে উঠল, আপনি শুধু বলুন আপনার মেয়ে এই বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক কিনা। জলিল সাহেব বলে ওঠে মাথা নাড়িয়ে, হ্যাঁ, বয়স তো হয়েছে, কিন্তু মানসিকভাবে ছোট বাচ্চাদের মতো আচরণ করে। আদিল তখন বলে ওঠে সাথে সাথে, দ্যাটস এনাফ, প্রাপ্তবয়স্ক হলেই হলো। দাদাজানের কথা রাখতে আপনার মেয়ের সাথে বিয়ে হওয়াটা ইম্পর্ট্যান্ট, বাকি সব কিছু জরুরি না। এখন যান, নিয়ে আসুন আপনার মেয়েকে। সারাদিন সময় নেই এসবের জন্য আমার। জলিল সাহেব তখন মুখ কাচুমাচু করে বলে ওঠে, বাবা, তুমি কি ভেবেচিন্তে বলছো সব? তখন আদিল বলে ওঠে সাথে সাথে, দেখুন, সাতবান শাহরিয়ার আদিল এক কথা দুবার বলে না। আমার সময় নষ্ট না করে যা বলছি তাই করেন, না হলে আমি কি করতে পারি তা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সো ডু ইট ফার্স্ট। জলিল সাহেবও আর কথা না বাড়িয়ে মাথা নেড়ে চলে যায় সেখান থেকে। ওরা যেতেই বিহান আদিলের উদ্দেশ্যে হতবাক সুরে বলে ওঠে, আরে তুই কি পাগল হয়ে গেছস? জেনে শুনে একটা পাগলিরে বিয়া করবার চাস? তখন আদিল বলে ওঠে, দেখ, এমনিতেও বিয়ে আমি সংসার টাইপ কিছু করার জন্য করছি না, তাই এসব আমার জন্য না। আমি শুধু দাদাজানের কথা রাখতে এই নাটকে সামিল হচ্ছি, ব্যাস।
এতটুকুই। তাতে এই মেয়ে কেমন হলো না হলো আমার দেখার বিষয় না। আয়নার সামনে নূরকে সাজানো হচ্ছে বধূ বেশে। অবুঝ অসম্পূর্ণ বুদ্ধির অধিকারী নূর পরিস্থিতির গভীরতা বোঝে না, আর না বোঝে বাস্তবতা। সে তো পুতুল বইয়ের মতো সাজতে দেখেই নিজেকে খুশিতে বাচ্চাদের মতো প্রফুল্ল হচ্ছে। এতক্ষণ মন খারাপ ছিল তার, ওকে রুমের মাঝে আটকে রাখা হয়েছিল। তাই ও তো বাইরে গিয়ে সবাইকে দেখতে চেয়েছিল, কিন্তু ওর বাবা মা বাইরে যেতে দেয়নি, রুমের মধ্যে আটকে রেখেছিল। অনেক কাঁদে নূর, তাও খোলেনি কেউ। বিরক্ত হয়ে একসময় ওর মা কয়েকটা থাপ্পড়ও মারে নূরকে। তারপর থেকে নূর ভয়ে আর শব্দ করে কেঁদে ওঠেনি। যদিও এসব ওর সাথে নিত্যদিনই প্রায় হয়েই থাকে, তবে এখন যখন ওর মা এসে এভাবে সাজিয়ে দিচ্ছে তখন সব ভুলে খুশি হয়ে গেছে নূর। নূর তো খুশি মনে মাকে শুধায়, মা মা আমাকে পুতুল বইয়ের মতো সাজাচ্ছ কেন? নূরের মা শাড়ি পরাতে পরাতে বলে ওঠে নূরকে, কারণ তোর বিয়ে হবে তাই। অবুঝ নূর আরো খুশি হয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, সত্যি সত্যি মা আমার বিয়ে হবে? আমারও পুতুল বর হবে? ইয়ে, কত মজা, আমারও পুতুল বর হবে। নূরের মা তখন বলে ওঠে নূরকে, হ্যাঁ আজ তোর বিয়ে, আর বিয়ে করে বরের সাথে যেতে হবে আজকে তোকে। তখন নূর বলে ওঠে সাথে সাথে, আমি জানি তো, আমি বর বউ খেলার নিয়ম জানি সব। নূরকে রেডি করিয়ে বসানো হয়, আর কাজী আর কিছু লোকজন এলো নূরের কাছ থেকে কবুল শুনতে। কাজী সাহেব বলার সাথে সাথে ফটফট করে নূর কবুল বলে দিল খুশি মনে। অতঃপর আদিলের কাছে গেলেও সেও ফটাফট করে কবুল বলে দেয়। এরপর বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল দুটো প্রাণ, যার মধ্যে একজন সব বোঝার ক্ষমতা রাখলেও এই বিয়েটা কেবলমাত্র তার নামের, আর আরেকজন এই বিয়ের নামক বন্ধনে মহিমা থেকে একবারেই বেখবর। না জানি কেমন হবে তাদের অনাগত ভবিষ্যৎ। বিয়ে পড়ানো শেষ হতে না হতে আদিল বিয়ের আসন থেকে উঠে পড়ল, আর উঠে যেতে যেতে বিহানের উদ্দেশ্যে বলে উঠল, বিহান জলদি এখানকার ড্রামা সব শেষ কর, আই ওয়ান্ট টু গো রাইট নাও। বিহান তো চিল্লিয়ে বলে ওঠে আদিলকে, আবে হালা যাবি কইলেই হইল, সাধি মানাইছ বউ কি লইয়া যাওন লাগবো না? আদিল তখন খ্যাক করে বলে ওঠে, দেখ বিহান আমি সত্যি আর এসব নিতে পারছি না, যা করা জলদি কর। বিহান তখন সাথে সাথে বলে ওঠে, আচ্ছা চাপ লইতেছ কেন, আমি আছি তো, আমি সব দেখতেছি। আর আদিল গাড়ির কাছে দাঁড়িয়ে সিগারেট ধরালো। বিহান ভেতরে এসে নূরের মা বাবাকে তাড়া দেয় বিদায় পর্ব সারার জন্য তাড়াতাড়ি। আর নূরের বাবা মা সেই মোতাবেক নূরের সবকিছু জিনিসপত্র ব্যাগে গুছিয়ে দেয়। নূরেরকে সাথে নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসে। নূর প্রথমে ঠিকঠাক আসলেও গাড়ির কিছুটা দূরে থাকতেই হঠাৎ দাঁড়িয়ে গিয়ে উল্টো দিকে হাঁটা ধরে, আর বাড়ির দিকে যেতে যেতে বলে ওঠে নূর, নাও শেষ, বিয়ে বিয়ে খেলা শেষ, আমি এখন যাই। নূরের মা মেয়েকে আটকে দিয়ে বলে ওঠে, আরে যাবি মানে? এটা কোনো খেলা না, তোর সত্যি সত্যি বিয়ে হয়েছে, যেমনটা তোর বুবুর হয়েছিল তেমনটাই। এখন তোকে তোর বরের বাড়ি যেতে হবে, সেখানেই থাকতে হবে। নূর হঠাৎ কেমন অস্বাভাবিক হয়ে উঠল, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে উঠল, যাব মানে? আমি কেন যাব? আমি কোথাও যাব না এখান থেকে, আমি এখানে তোমাদের সাথেই থাকবো। তখন নূরের মা নূরকে বুঝিয়ে বলে উঠল, তা বললে হবে? হবে না, যেতে তো তোকে হবেই শ্বশুর বাড়ি। নূরের বাবা মা নূরের হাত ধরে গাড়ির দিকে জোর করে নিয়ে যেতে লাগলো। নূর তখন উচ্চস্বরে কান্না শুরু করে দিল, আর হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে কাঁদতে বলে উঠল, না আমি যাব না, যাব না কোথাও, ছাড়ো আমাকে। প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো। এসব কান্নাকাটি আদিলের কানে আসলে আদিল তো প্রচন্ড বিরক্ত হয়। বিরক্ত মেজাজে চিড়বিড়িয়ে বলে উঠল, এই বিহান বিহান। বিহানকে জোরে জোরে ডাকতে লাগলো। বিহানও ছুটে এসে আদিলের কাছে আসলে আদিল বলে উঠল, মেয়েটার বাবা মাকে ডাক। বিহান নূরের বাবা মাকে ডাকলে আদিলের সামনে তারা হাজির হয়। তখন আদিল বলে ওঠে তাদেরকে, দেখুন জলিল সাহেব, এসবের দরকার নেই, আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাক, চিন্তা নেই, আমি প্রতি মাসে বড় অ্যামাউন্ট পাঠাবো, যা দিয়ে আপনাদের পুরো পরিবারের খরচ চলে যাবে, তাই ওকে আপনাদের কাছেই রেখে দিন, কারণ আমার বাসায় এসব ড্রামা আমার টলারেট হবে না। তখন জলিল সাহেব করুণ সুরে বলে ওঠে আদিলকে, কি বলছো বাবাজি এসব? টাকার কোনো কথা না, এক মেয়ে পালিয়ে গিয়ে এমনিতেই আমার বদনাম ছড়িয়ে দিয়েছে, তার উপর আরেক মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে পড়ে থাকলে মানুষের কথার তীরে মরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তাছাড়া তুমি কিন্তু বাবা সব জেনে শুনেই আমার মেয়েকে বিয়ে করেছো, এখন এভাবে ফেলে যেতে পারো না।
আর ও চিন্তা করো না তুমি, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে আসছি, কান্নাকাটি একদম করবে না আর। কথাটা বলেই জলিস তার স্ত্রী এবং নূরকে ভেতরে নিয়ে গেল। ভেতরে এসে জলিস তার স্ত্রীকে রাগী স্বরে বলে উঠল, দেখ, তোর মেয়েকে তুই কিভাবে বুঝাবি আমি তা জানি না, তবে জামাই যদি ওকে রেখে যায় তাহলে তোদের দুটোকেই বাড়ি থেকে বিদায় করব আমি। সব আপদগুলোই জন্ম দিয়েছ, 5 মিনিটের মধ্যে ওকে বসার ঘরে নিয়ে এসো বলে ঘরের বাইরে চলে এলো জলিল। কিছুক্ষণের পরেই ভেতর থেকে নূরের আর্তনাদ শোনা গেল, মারছে ওকে তার মা। অনেক মারার পর বলে ওঠে নূরের মা, এখন বল, যাবি জামাইয়ের সাথে, নাকি এভাবে এখানে সারা জীবন মার খাবি? আর যদি তুই না যাস তাহলে তোকে মেরে আমি নিজেও বিষ খেয়ে মরে যাব। অবুঝ নূর মায়ের হাতে মার খেয়ে ভয়ে জড়সড় হয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে আর্তনাদ করে বলে উঠল কোনো রকমে, যাব, যাব আমি। কিছুক্ষণ পর নূরকে ঠিকঠাক করে আবারও নিয়ে আসা হলো। এবার আর জেদ করলো না নূর। নূরকে বসানো হলো আদির গাড়ির পেছনে সিটে, বিহান বসলো ড্রাইভিং সিটে, আর আদিল গিয়ে বসলো বিহানের পাশের সিটে। এসবের মাঝে একটিবারও নিজের সদ্য বিয়ে করা বউ নামক ব্যক্তিটির দিকে ভুলেও তাকালো না আদিল। গাড়ি স্টার্ট হয়ে অনেক দূর এগিয়ে চলল। নূরের কান্না শুরু বাড়ল, ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো সে। আর নূরের কান্নার শব্দে চোয়াল শক্ত হয়ে এলো আদিলের। হঠাৎ আদিল গাড়ির কাছে সশব্দে চাপড় মারল। সেই ভয়ে কেঁপে উঠল নূর। মুহূর্তে ভয়ে জড়সড় হয়ে চুপ হয়ে গেল। আর আদিল রেগেই বিহানকে গাড়ি থামাতে বলল। তারপর ফোন করে ওদের সাথে আসা অন্য গাড়িটিকেও থামাতে বলল। আদিল গাড়ি থেকে নেমে বিহানকে বলে উঠল, তুই যা, আমি অন্য গাড়িতে আসছি। তখন বিহান সাথে সাথে বলে ওঠে, আরে অন্য গাড়িতে যাবি কেলা, এইটা দেখি হয়েছে। আদিল তখন চোখ মুখ শক্ত করে বলে ওঠে বিহানকে, তোকে যা বললাম তুই তাই কর। কথাটা বলেই আদিল অন্য গাড়িতে গিয়ে বসলো। আদিলের চলে যাওয়া দেখে বিহান হতাশ হলো। হতাশে নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। ঢাকায় পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 1টার কাছাকাছি বেজে গেল। আদিলের গাড়ি আগে এসে থামতেই আদিল ভেতরে চলে গেল। পরপর বিহানের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে নূরের পাশে দরজা খুলে বলল বিহান, আসেন ভাবি, নামেন, আমরা চলে এসেছি। নূর একটু ভীতু চোখ করে তাকালো বিহানের দিকে। আসলে সে বুঝতে পারছে না এই লোকটা তাকে ভাবি কেন বলল। তার নাম তো নূর, কিন্তু মুহূর্তে ভয়ে কুঁকড়ে থাকা নূর সেটা জিজ্ঞেস করার সাহস পেল না বিহানকে। বিহানের কথা মতো ধীরে ধীরে নেমে এলো নূর। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই চোখ দুটো অবাক হয়ে বড় বড় হয়ে গেল নূরের। তার মনে হচ্ছে সে টিভির দেখা কোনো রাজপ্রাসাদে চলে এসেছে। নূর অবাক নয়নে তাকে রইল রাজপ্রাসাদের দিকে, আর ভাবল সে এই রাজপ্রাসাদে কিভাবে এলো। বিহানের ডাকে নূরের ঘোর কাটলো। বিহান ভেতরের দিকে যেতে যেতে নূরকে বলল, ভাবি ভেতরে আসেন। নূরও ভীতু মনে সামনের দিকে এগোলো। আর ভেতরে আদিল বাসায় ঢুকেই জমিলা আন্টিকে জোরে জোরে ডেকে উঠল। জমিলা এই বাসার পুরনো কাজের মহিলা। আদিল যখন ছোট ছিল তখন থেকে এই বাড়ির দেখাশোনা করে এসেছে। এছাড়া অন্যান্য সার্ভেন্টদের তিনিই কাজ বুঝিয়ে দেন প্রতিদিন। আদিলের ডাকে তড়িঘড়ি করে ছুটে এলো জমিনা। আর জমিনা আসার সাথে সাথেই আদিল বলে ওঠে, বিহানের সাথে একটা মেয়ে আসছে। মেয়েটা মেন্টালি আনস্টেবল, আজ থেকে এ বাড়িতেই থাকবে। তার সকল দায়িত্ব আপনার। আপনি তার কাজ কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। তবে আমার কানে যেন তার কোনো আওয়াজ না আসে, আর তার উপস্থিতি যেন আমার সামনে না পড়ে, এসব দিকে খেয়াল রাখবেন আপনি। আর ওই মেয়েটার জন্য আমি যেন ডিস্টার্ব ফিল না করি সেদিকে খেয়াল রাখবেন। বাকিটা আপনি বিহানের কাছ থেকে জেনে নিয়েন। কথাটা বলে গট গট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল আদিল। সে চলে যেতেই বিহান নূরকে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। নূর বাসার ভেতরে প্রবেশ করে আরো অবাক হয়ে হাঁ হয়ে রইল। মনে তো হচ্ছে সে সত্যিই কোনো রাজবাড়িতে চলে এসেছে। আর এদিকে বিহান সামনে এগিয়ে গিয়ে জমিলাকে সব বুঝিয়ে বলল। সব শুনে জমিলা বিস্ময়ে অবাক হয়ে গেল। আদিল শেষমেশ কিনা একটা পাগলিকে বিয়ে করলো। বিহান নূরের উদ্দেশ্যে বলে উঠল, যান ভাবি, ওই যে জমিলা খালার সাথে যান, উনি আপনার সব খেয়াল রাখবেন। এদিকে নূর ভীতু ভীতু নয়নে সবকিছু দেখছে। তার কাছে এখন সবকিছুই যেন ভীতিকর লাগছে। জমিলা বেগম এগিয়ে এসে নূরকে ধরতে নিলেই নূর ভয়ে দুপা পিছিয়ে যায়। জমিলা নূরকে আশ্বস্ত করে বলে ওঠে, ভয় নেই বৌমণি, আমি তোমার মায়ের মতোই, একদম আমাকে ভয় পেও না। এসো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছি। নূর পুরোপুরি আশ্বস্ত না হলেও ভয় খানিকটা কমলো বোধ হয়। সে জমিলার সাথে এগোলো সামনে।
মাঝখান থেকে দুদিন কেটে গিয়েছে। আদিল ওই বিয়ে নামক বিষয়টা হয়তো ভুলেও গিয়েছে, যেন তার কাছে বিয়ে নামক বিষয়টা মনে রাখার মতো কোনো গুরুত্বপূর্ণই নয়। সে তো নিজের মতো করেই বিজনেস আর গ্যাংস্টারের কাজে লেগে আছে। আর না এখনো পর্যন্ত সে বউয়ের চেহারাটাও দেখেছে, আর না সে কখনো তার কথা মনে রেখেছে। আদিলের সেই দিনে আদেশ অনুযায়ী জমিলা খেয়াল রাখে নূর যেন তার সামনে না পড়ে। আর নূর এই দুদিনে নিজের ভয়টা হালকা কমাতে পেরেছে। আর জমিলাও তার সব দেখাশোনা করে খুব সুন্দর করে। নূর মাঝে মাঝে মা বাবার জন্য কান্নাকাটি করলে জমিলা বিহানকে বলে নূরের বাবা মার সাথে ফোনে কথা বলিয়ে দেয়। এভাবে চলতে থাকে দুদিন। প্রথম প্রথম নূরের যতটা ভয় কাজ করছিল, এখন আর অতটাও লাগে না তার। নূর তো প্রায় সময়ই জমিলার সাথে সাথেই থাকে। এ বাড়িতে পরিবার বলতে আদিল শুধুই একা, আগে পিছে তার কেউ নেই। আদিল যখন ছোট ছিল তখনই তার বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্টে, তাই ছোট থেকেই আদিল একা থাকে। তবে আদিলে একজন আপনজন ছিল, সে ছিল দাদা। সেও গত কয়েক মাসেই মারা গিয়েছে। আর এই বিহান আছে, ছোটবেলা থেকেই আদিলের সাথে থাকে। এই বিহান, ছোটবেলায় বিহান রাস্তায় একবার আদিলের জান বাঁচিয়েছিল। যখন জানলো বিহান এতিম পথ শিশু, তখন আদিলের দাদা ওকে বাড়িতে নিয়ে আসে। সেদিন থেকে আদিলের সাথে থাকে এই বিহান। আদিল ছোট থেকেই একাকিত্বকে বরণ করে নিয়েছে, তবে দিন শেষে নিজের মন খুলে বলার জন্য কাউকে পাশে পায় না। সারাদিনে ব্যস্ততা শেষ করে যখন বাড়ি ফিরে, তখন তার মনকে প্রশান্তি দেওয়ার মতো কেউ নেই। এমনিতে তো আদিলের জীবনে আসার জন্য লাখো লাখো মেয়ে ছুটে আসে, তবে আদিল জানে সেসব মেয়েরা তো তার টাকা এবং স্ট্যাটাসের মোহে আসতে চায় তার কাছে। কিন্তু কেউ যে আদিলের মনের সাথী হতে চায় না। তাই তো আদিলের এসবের উপর বিতৃষ্ণা চলে এসেছে। নিজেই নিজের মনকে শক্ত করে কঠোর বানিয়ে নিয়েছে। এসব মোহমায়া থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। আর এসব চলতে চলতে আদিল একসময় ভয়ানক অগ্নিমানবে পরিণত হয়ে গিয়েছে। আর যার কারণে তার কাছে আসতে চাইলেও কেউ আসার সাহস পায় না। সকালবেলা ঘুমের মাঝেই কারো মিষ্টি হাসির সুর ভেসে আসে কানে। আদিলের চোখ মুখ কুঁচকিয়ে চোখ খুলে তাকায়। বালিশ থেকে মাথাটা কিছুটা উঁচিয়ে তাকায় এদিকে ওদিকে, কিন্তু হাসির উৎস খুঁজে পায় না। কিন্তু হাসি যেন তরঙ্গের মতো বাজছে তার কানে। আদিল বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, রুমের বাইরে বেরিয়ে আসে। দরজার বাইরে এসে এদিকে ওদিকে চোখ বোলায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তবে হাসির আওয়াজটা স্পষ্ট বোঝা যায় ছাদের ওপর থেকে। তাই আদিলও ছাদের দিকে পা বাড়ায়। ছাদে উঠে এসে খানিকটা সামনে এগোতেই হাসির রহস্য ভেদ হয় তার সামনে। দেখতে পায় আদিল, তার সামনে দাঁড়িয়ে আছে হাসি ছড়ানো সেই ব্যক্তিটি। সেই ব্যক্তিটি অপরদিকে হয়ে একটা প্রজাপতি ধরে হাসছে রিনিঝিনি সুরে। পরনে রয়েছে একটা ফ্রক, মাথার চুলগুলো দুটো ঝুটি করা কাঁধের উপরে। প্রজাপতিটার ডানা ঝাপটানো দেখে হাসছে সেই মেয়েটি, সাথে হাসছে তার চোখও। এদিকে আদিল সেই মেয়েটিকে দেখে অজান্তেই কখন যে থমকে গিয়ে তাকিয়ে রয়েছে সে নিজেও জানে না। আনমনে এগিয়ে যায় নূরের দিকে। আর এদিকে হঠাৎ নূর পাশে তাকাতেই আদিলকে দেখে ভয় আঁতকে ওঠে। ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে, হাত দুটো জড়ো করে পেছাতে থাকে সে লুকাবার জায়গা খুঁজছে। নূরের মনে হচ্ছে লুকাবার জায়গা না পেলে এই লোকটি অর্থাৎ আদিল মেরে ফেলবে যেন তাকে। এদিকে নূরের এরকম ভয় পাওয়াটা আদিলের কাছে ভালো লাগলো না। রাগ হলো হঠাৎ। রাগটা ঠিক কী কারণে হয়েছে তা জানে না সে। তবে সে রাগে ধমকে ওঠে, বলে ওঠে নূরকে, এই মেয়ে তুমি কে, এখানে কি করছো? এদিকে নূর এমনিতেই ভয়ে জমেছিল, তার উপর আদিলের ধমকে আত্মা বের হয়ে যাওয়ার জোগাড় হয়। তখনই জমিলা বেগম তড়িঘড়ি করে ছাদের অন্য পাশ থেকে দ্রুত বেরিয়ে এলো। তাকে দেখেই নূর ঝট করে জমিলার পেছনে লুকিয়ে গেল। আর জমিলার পিঠের মাঝে মাথা চেপে ধরল নূর। জমিলা আদিলকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসলে ছোট সাহেব, আমি গাছে পানি দিতে আছিলাম, বৌমণি আমার সাথে আছিল। আমি বুঝতে পারি নাই আপনি এখন ছাদে আসবেন, তাহলে ওকে নিয়ে আসতাম না। তবে এদিকে আদিলের জমিলার কথাতে কোনো ধ্যান নেই। তার ধ্যান তো এখন ওই পেছনে লুকিয়ে থাকা মেয়েটির দিকে। জমিলা কথায় বুঝতে পারল আদিল মেয়েটা তার সেদিনে বিয়ে করা বউ। আর সেটা আদিল বুঝতে পেরেই তার মাঝে এক অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হলো। সেই অনুভূতি সেই নাম জানে না। তবে এই মেয়েটার এভাবে ভয় পাওয়াটা তার মোটেও পছন্দ হচ্ছে না। রাগ হচ্ছে ভীষণ। রাগের মাঝেই জমিলা বলে ওঠে, ছোট সাহেব, আমি এখনই ওকে নিয়ে যাচ্ছি।
জমিলা তার কথা শেষ করার আগেই নূর দ্রুত পায়ে সেখান থেকে নিচে নেমে গেল। আর নূরে ছুটে যাওয়া দেখে আদিলের রাগ যেন আরো বাড়ল। কেন এমন রাগ হচ্ছে তার জানা নেই। আদিলের প্রচণ্ড রাগ বাড়ল। কেন এমন হচ্ছে এই রাগ তার জানা নেই। তবে রাগটা কি মেয়েটার ওপর নাকি নিজের ওপর তাও জানে না সে। 1 মিনিট, মেয়েটা, ওর তো একটা নাম আছে। কি নাম ওর? আদিত্য সেটাও জানে না। কেমন এক অদ্ভুত অস্বস্তি লাগলো আদিলের। ফলে প্রচণ্ড রেগে গিয়ে সামনে একটা টপটাকে লাথি মেরে নিচে ফেলে দিল। আর নিজেও হন হন করে নিচে নেমে গেল সিঁড়ি বেয়ে। আদিল রেডি হয়ে এলো ব্রেকফাস্টের জন্য। বিহান আগে থেকেই টেবিলেই ছিল। আদিল বসতেই জমিলা খালা এসে খাবার সার্ভ করে দিল। জমিলাকে দেখে আদিত্যর কেন যেন ওই মেয়েটার কথা মনে পড়ল। আবারও ওই মেয়ে। চরম অস্বস্তি হচ্ছে আদিলের। মেয়েটার নামটা কি? এবার মেয়েটার নামটা জানতে ইচ্ছে করছে, কিন্তু কাউকে যে জিজ্ঞেস করবে কিভাবে সে জিজ্ঞেস করবে। ভীষণ ইতস্তত ফিল করছে এইটুকু বিষয় জানতেও। আদিলে আর চোখে রান্নাঘরের দিকে তাকালো। ভাবছে হয়তো জমিলার সাথে রান্নাঘরেও থাকতে পারে মেয়েটি। কিন্তু উকি ঝুঁকি মেরেও দেখা গেল না মেয়েটাকে। মেজাজটা আবার অকারণেই বিগড়ে যাচ্ছে কেন যেন। তার এরকম অন্যমনস্ক মাঝেই বিহান ডেকে ওঠে আদিলকে। কি রে আদি, খাইতেছস না কেলা? দেরি হইয়া যাইতেছে না? আজ ওই যে আদিত্য গ্রুপের ওই ফয়সালা কররই লাগবো বুঝছস। হালার পুতেরা বড্ড বার বাইছে। আমাগো মাল ইম্পোর্ট কইতে খালি ঝামেলা করতেছে। আদিল তখন স্বাভাবিক সুরে বলে ওঠে, কাঁচা চামচে স্যালাড মুখে পুড়তে পুড়তে। এখনো 7 মাস সাহারিয়ার আদিলের এমনও দিন আসেনি যে ওই চুনোপুটির সাথে নিজের এনার্জি লস করবে। ওদের জন্যই তো আমার লোকই যথেষ্ট। বলে দিয়ে শুধু একবার কথা বলবে। মারলে ভালো, আর না মারলে জনপ্রতি একটা করে গুলি বরাদ্দ। বিহান সাথে হাতে বলে ওঠে মাথা নাড়িয়ে, আচ্ছা আজ ওর কেলাপথে কইতাছি। বিহান কথাটা বলেই জমিলার উদ্দেশ্যে বলে ওঠে, জমিলা খালা, ভাবি কেমন আছে এখন? ভাবি বাড়িতে কথা বলবে নাকি? ফোনটা কি দেব? জমিলা খালা সাথে হাতে বলে ওঠে বিহানকে, আজ সকাল থেকে আর বাড়ির কথা কিছু বলেনি বৌমণি, তবে বললে জানাইবো আপনারে। তবে এদের এরকম কথাবার্তা শুনে আদিলের বেশ অস্বস্তি লাগলো, আর সাথে বেশ রাগও লাগলো। এই দুটো সংমিশ্রণে কি যে এক অনুভূতি হলো সে নিজেও বুঝে উঠতে পারলো না। তবে আদিলের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বিহান মেয়েটার ভালো মন্দে খেয়াল রাখে, আর একই বাড়িতে থেকেও তার নামটাও সে জানে না। আদিলের এসব ভাবনার মাঝে বিহান আবার জিজ্ঞেস করলো জমিলা খালাকে, ভাবি খাবার খাইছে জমিলা খালা? প্রতি উত্তরে জমিলা খালা বলে উঠল, না এখনো খাইনি। আপনাদের খাওয়ানো হইলে বৌমনির জন্য খাবার নিয়ে যাব রুমে। এক পর্যায়ে আদিল কি মনে করে একটু কড়া সুরে বলে উঠল জমিলা খালাকে, 1 মিনিট, আমি এখানে টেবিলে বসে খাচ্ছি, আর সে কোন দেশে মহারানী যে তাকে রুমে খাবার দিয়ে আসতে হবে? খেলে এখানে এসে খাবে, না হলে খাবার দরকার নেই, না খেলে থাক। আদিলের কথায় জমিলা আর বিহান দুজনেই হালকাভাবে অবাক হলো। জমিলা খালা তো বলে উঠল, কিন্তু আপনিই তো বলেছিলেন আপনার সামনে না আনতে। আদিল তখন গলা খাকারি দিয়ে বলে ওঠে জমিলা খালাকে, হ্যাঁ তো সেটা তো অন্য বিষয়, কিন্তু এ বাড়িতে কেউ আমার রুলস ভাঙবে সেটাও আমার পছন্দ না। খাবার খেলে সঠিক স্থানেই খেতে হবে, না হলে না। বিহান যেন বন্ধুর ব্যাপার কিছুটা আঁচ করতে পারলো। সে জমিলার উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ সঠিক তো কইছে আদি, যান ভাবিরে লইয়া আছেন অহনি, এইখানে বসে খাবার খাইবো। জমিলা মাথা নেড়ে সাথে সাথে বলে ওঠে, ঠিক আছে নিয়ে আসছি আমি। জমিলা যেতেই আদিল বিহানের উদ্দেশ্যে বলে ওঠে, কি রে বিহান, সারাক্ষণ কি ভাবি ভাবি লাগিয়ে রেখেছিস? নাম ধরে বলতে পারিস না? নাম নেই নাকি তার? বিহান সাথে সাথে বলে ওঠে আদিলকে, আরে তুই এসব আজীব কথা কইছস মাইরি, ভাবি রে ভাবি কইমু না তো কি কইমু? আদিল তো তখন মুখ গম্ভীর করে বলে ওঠে খাবার খেতে খেতে, এসব আমার একদম ইরিটেটিং লাগে। এমনিতেও ও ছোট বয়সে তোর থেকে নাম ধরে তাই ডাক। কেন, নাম কি নাই নাকি? বিহান তখন সাথে সাথেই বলে ওঠে আদিলকে, নাম থাকবো না কেলা, তোর বউ আর আমার ভাবির নাম একটা সুন্দর আছে, তার নাম হলো নূর। নূর নামটি আদিলের কানের মধ্যে যেন বাজতে লাগলো। ঠিক তখনই জমিলা খালা নূরকে নিয়ে সিঁড়ি বেয়ে নামলো। নূর নিচে নামতেই টেবিলে আদিলকে দেখে ভয়ে আবারও জমিলার পেছনে লুকিয়ে গেল। জমিলা তাকে আস্তে আস্তে করে বলে ওঠে, ভয় নেই বৌমণি, কেউ কিছুই বলবে না তোমায়, সবাই তোমাকে খেতে ডেকেছে, আসেন আমার সাথে আসেন।
নূর তবুও ভয় পেয়ে জমিলার বাহু ধরেই তার সাথে চেপে রইল। জমিলা তাকে নিয়ে টেবিলের সামনে এলো। নূর এখনো মাথা নিচু করে জমিলাকে ধরেই দাঁড়িয়ে রইল, যেন আদিলের দিকে তাকাতেও তার ভয় লাগে। আদিল আর চোখে তাকিয়ে দেখে নিল নূরকে। আবারও মেয়েটা তাকে ভয় পাচ্ছে। রাগ বাড়ছে সত্যি আদিলের। বাইরের লোকেরা আদিলকে ভয় পাক, আর সেটা সে এনজয়ও করে, কিন্তু এই মেয়েটা যে তাকে ভয় পায় সেটা তার মোটেও পছন্দ হচ্ছে না, বরং রাগ হচ্ছে বারবার। জমিলা এবার নূরের হাত ছাড়িয়ে বলে ওঠে, খেতে বসেন বৌমণি। নূর হঠাৎ টেবিলের কাছ থেকে সরে গিয়ে কিছুটা দূরে মেঝেতে পা ভাঁজ করে বসে পড়ে আর বলে ওঠে, নূর, এই যে আমি বসেছি। তা দেখে আদিলের চোয়াল শক্ত হয়ে যায়। আদিল তো ভেবে ফেলেছে হয়তো নূর তার জন্যই এমনটা করছে। বিহান তখন বলে ওঠে, আরে ভাবি, ওখানে বসছেন কেন? চেয়ারে বসুন, আমাদের সাথে এক টেবিলে খান। নূর তখন সহজ ভঙ্গিমায় বলে ওঠে, আমি তো টেবিলে খেতে পারি না। মা বলে আমি টেবিল নষ্ট করে ফেলি, তাই আমি সবসময় নিচে খাই। জমিলা তখন প্লেটে করে খাবার বেড়ে নূরের সামনে নিয়ে যায়। খাবারের প্লেট দেখে নূর হঠাৎ জমিলার উদ্দেশ্যে বলে ওঠে, আরে আপনি ভালো প্লেট দিয়েছেন কেন আমাকে? আমাকে কারো এঁটো প্লেট দিন। নূরের এমন কথায় সবাই হালকা অবাক হলো। বিহান বলে ওঠে সাথে সাথে, আরে ভাবি, আপনি এঁটো থালায় খাবেন কেন? ভালো প্লেটটাই তো খাবেন। নূর তখন তাদের উদ্দেশ্যে বলে ওঠে, না তো, আমি তো সবসময় এঁটো প্লেটেই খাই। আমার মা বোনেরা বলে আমি নাকি ভালো প্লেট দিয়ে নষ্ট করে ফেলি, খেতে পারি না, তাই আমাকে সবসময় কারো এঁটো প্লেটেই দেয়। মুখের সামনে আনা খাবারের চামচটা নূরের অমন কথা কানে আসতেই তৎক্ষণাৎ থেমে গেল আদিলের। হঠাৎ যেন চটাস করে কোথাও কিছু লাগলো তার। গলায় খাবারটা যেন আটকে যায় গলায় মধ্যে, আর সাথে সাথে মুখে যাবে অদ্ভুত এক কালো আওয়াজ হয়ে গেল মুহূর্তের মধ্যে। নূরের কথা শুনে বিহানেরও একটু খারাপ লাগলো। অবুঝ মেয়েটাকে যে ও বাড়ির সবাই প্রচুর অবহেলায় ফেলে রাখতো তা বোঝা যাচ্ছে। বিহান একটা জোরপূর্বক হেসে বলে ওঠে, এইখানে নষ্ট কইলেও কেউ কিছু কইব না ভাবি। এবারই তো আপনারই, যত খুশি নষ্ট করুন, কোনো সমস্যা নাই। বিহানের কথায় নূর খুব খুশি হলো। সে ঘাড় কাত করে বাচ্চাদের মতো বলে উঠল, আচ্ছা। তবে আদিল আর খেতে পারলো না। তার হাতের চামচটা প্লেটের উপর রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একবার তাকালো মেঝেতে বসে থাকা নূরকে, পরক্ষণেই দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল সে। দুপুরের দিকে নূরের ভীষণ একা একা লাগছে। গ্রামে থাকতে সে কি সুন্দর সবার সাথে খেলে বেড়াতো। আমবাগান আর পুকুর পাড়ে বাচ্চাদের সাথে অনেক খেলতো, কিন্তু এখানে যে তার কোনো খেলারই সাথী নেই। ওর সাথে কে খেলবে? নূর রান্নাঘরে জমিলার সাথে বসে আছে। জমিলা তার এমন মলির মুখ দেখে বলে উঠল, কি হয়েছে বৌমণি? মন খারাপ? বাবা মার কথা মনে পড়ছে বৌমণি? নূর তখন সাথে সাথে ঠোঁট উল্টে বলে উঠল, আমার খেলার সাথীদের কথা মনে পড়ছে। আমার খুব খেলতে ইচ্ছে করছে, কিন্তু কার সাথে খেলবো? কেউ তো নেই খেলার সাথী। তুমি একটু আমার সাথে খেলবে? খেলো না আমার সাথে। জমিলা খালান তখন বলে ওঠে, কি করে আমি খেলবো বৌমণি? বুড়ি মহিলারা কি খেলে? নূরের মুখটা তখন কাঁদো কাঁদো হয়ে গেল জমিলার কথা শুনে। আর জমিলারও খুব মায়া লাগলো। এই দুদিনেই মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে তার। একেবারে নিষ্পাপ শিশুর মতো মেয়েটা। জমিলা কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা, আপনি মন খারাপ করিয়েন না, আছেন আমার সাথে। আমি আপনার খেলার সাথে জোগাড় করতেছি। জমিলা খালার কথা শুনে নূর তৎক্ষণাৎ খুশি হয়ে বলল, সত্যি? ইয়ে, তুমি অনেক ভালো। জমিলা নূরকে সাথে করে বাসার বাইরের লনে নিয়ে এলো। বাসায় সমস্ত সিকিউরিটি গার্ড এছাড়া অন্যান্য সার্ভেন্টদের সবাইকে একসঙ্গে ডাকলো জমিলা। সবাই আসলে জমিলা তাদের উদ্দেশ্যে বলে উঠল, শোনো সবাই, তোমরা নিশ্চয়ই জানো বৌমণিকে, তোমাদের স্যারের বউ। তাই তাকে খুশি রাখা আমাদের সবার দায়িত্ব। তো বৌমণি খেলতে ইচ্ছে করছে। এখন সবাই তোমরা বৌমণির সাথে খেলো, না হলে কিন্তু সে রাগ করবে আর তোমাদের স্যারের কাছে বিচার দেবে। এবার সবাই জমিলার কথায় বেশ ভয় পেয়ে যায়, চুপচাপ মেনে নেয়। জমিলা নূরকে ওদের সাথে খেলতে দিয়ে নিজে ভেতরে রান্নাঘরের কাজে চলে যায়। নূর ভীষণ খুশি, সে খেলার মানুষ পেয়ে গেছে। এখন মজা করে খেলবে সে। নূর সবার প্রথমে কানামাছি খেলতে চাইলো, তাই বাসায় এক ফিমেল সার্ভেন্ট উষার চোখ বেঁধে দিল। তারপর চারিদিকে ঘুরিয়ে ছেড়ে দিল তাকে। উষা হাত বাড়িয়ে সবাইকে ছোঁয়ার চেষ্টা করছে, আর কেউ তাকে ধরা দিতে চাচ্ছে না। আর নূর এদিকে ওদিকে থেকে তাকে চিমটি কেটে সরে যাচ্ছে। উষা এবার বাসার এক অন্য সার্ভেন্ট জমিরকে জাপটে ধরলো।
জমির তো হেব্বি খুশিতে গদগদ করছে। উষা চোখ থেকে পট্টি সরিয়ে যখন দেখলো জমির, তখন চোখ মুখ কুঁচকে বলে উঠলো, জমিরা তুই সর এখান থেকে। জমির দুপাটি দাঁত কেলিয়ে হেসে বলে উঠলো, ছাড়লি কে? আর ধইরা রাখ না, আমার তো ফাইন সুরুসুরি লাগছিল। আমার না খেলাটা হেব্বি লাগতাছে। তখন বাড়ির সার্ভেন্ট উষা বলে ওঠে, যা সর লুইচা, খালি গায়ে পড়ার ধান্দায় খরচ। নূর ওদের কাছে এসে বলে ওঠে, এবার এই কোদালে দাঁতওয়ালা লোকটার পালা, চোখ বাঁধো এর। এবার বেচারা জমির অনেক কষ্টে মুখের চামড়া টেনে দাঁতগুলো ঢাকার চেষ্টা চালালো, তার চেয়ে বড় বেজ্জত হয়ে গেল। উষা এবার জমিরের চোখ বেঁধে দিল। জমির এবার হাত দুটো বাড়িয়ে হাতড়াতে লাগলো সামনের দিকে, আর বলতে লাগলো, উষা কই তুই? আয় কাছে আয়, একটু তোকে জড়িয়ে ধরি, ধরাধরি সদবোধ হইয়া যাইব তাহলে। আর এদিকে উষা জমিরের কথা শুনে মুখটা ভেঙচি দিয়ে দূরে সরে যাচ্ছে, আর জমির তাকে ধরতে এগিয়ে যাচ্ছে। এভাবে চোখ বন্ধ করে চলতে চলতে এক সময় সে সুইমিং পুলের কাছে পৌঁছে গেল। আর দুষ্টু নূর হঠাৎ তখন জমিরকে ধাক্কা দিয়ে সামনে পুলের পানিতে ফেলে দিল। জমির বেচা তো ঝপ করে পড়লো পানির মাঝে। তা দেখে খিলখিল করে হেসে উঠল নূর, আর তার সাথে হাতে তালিও বাজাচ্ছে, আর লাফিয়ে লাফিয়ে প্রফুল্ল চিত্তে হাসছে সে। নূরের সাথে সাথে বাকিরাও হাসছে জমিরের অবস্থা দেখে। এদিকে আদিল অফিসের কেবিনে বসে কাজ করছিল, টেবিলে কিছু পেপার চেক করছিল সে। কাজের মাঝেই হঠাৎ আনমনে তার নজরে গেল সামনে সিসিটিভি স্ক্রিনে। বাসায় সিসিটিভি ক্যামেরা লাইভ চলছে সেখানে। গ্যাংস্টার হয় আদিলের শত্রুর অভাব নেই, তাই সেফটির কারণে বাসায় সব কোণায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর সেই ক্যামেরার রেকর্ডিং স্ক্রিন আদিলের কেবিনের টেবিলের পাশেই আছে। সেটাতেই হঠাৎ নজর গেল আদিলের। দেখতে পেল তৎক্ষণাৎ নূরের কাণ্ড। জমিরকে কিভাবে পানিতে ফেলে দিয়ে খুশি মনে হাসছে সে। ওই প্রাণবদ্ধ হাসিটাকে আবারও আটকে গেল আদিলের দৃষ্টি। স্থির নয়নে শিরায় শিরায় ছেয়ে গেল ওই হাসি মাখা মুখখানি। আদিলের আনমনে স্কিনে আরো কাছে এগিয়ে গেল, জুম করে নূরের মুখখানা আরো সামনে আনলো। আর দেখতে পেল নূরের ঝিলমিল করা আঁখি যুগল। ওই চোখে নেই কোনো কৃত্রিম পর্দা, কেবলই রয়েছে স্বচ্ছ এবং নিষ্পাপ ঝর্ণধারা। নিজের অজান্তেই আদিলের হাত গেল সিসিটিভি স্ক্রিনে নূরের উচ্ছ্বাসিত মুখটার ওপর, কিন্তু হাসির আওয়াজ শোনা যাচ্ছে না। হঠাৎ আওয়াজ না পাওয়ায় মোটেও ভালো লাগছে না আদিলের। এই হাসির রিনিঝিনি সুর শুনতে না পারায় বেশ রাগ হচ্ছে তার। সে কি মনে করে হঠাৎ বিহানকে ডেকে পাঠালো। আর বিহান আসতেই আদিল বলে উঠল, শোন, আজ আমার বাসায় সিসিটিভির সাথে সাউন্ড রেকর্ডিং সিস্টেমও লাগাবি। আদিলের কথা শুনে বিহান তো অবাক হয়ে বলে ওঠে, কেন হঠাৎ এই খেয়াল আইলো কেলা? আদিলও প্রত্যুত্তরে বলে ওঠে, এমনি তোকে যা বললাম তুই তাই কর শুধু, যা। আদিলের কথা শুনে বিহান চলে যায়। বিহান যেতেই আদিল আবার তাকালো স্ক্রিনের দিকে। দুষ্টু নূর ততক্ষণে আরেক কাণ্ড শুরু করেছে। সে হঠাৎ চুপি চুপি গিয়ে লাইন হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোর পেছনে গিয়ে দাঁড়ালো, আর সবার পেছনে গার্ডটাকে জোরে ধাক্কা মারলো। বেচারা গার্ড হুমড়ি খেয়ে সামনের দিকে পড়তে গিয়ে আরেকজনের সাথে ধাক্কা লাগলো। ফলে এভাবে একে একে সব গার্ডগুলো ধপ ধপ করে নিচে পড়তে লাগলো। আর তা দেখে নূর আরো খুশি হয়ে আবারও হাসতে লাগলো। নূরের এরকম দুষ্টুমির কাণ্ড দেখে অজান্তে আদিলের ঠোঁটের হাসি ফুটে উঠলো। আর আদিল নূরের কাণ্ড দেখে প্রচন্ড জোরে জোরে হাসতে লাগলো। আর হাসতে হাসতে আদিল হঠাৎ থেমে গেল, অবাক হলো নিজের কাণ্ডে। সে হাসছে, সত্যি সে হাসছে। সে কতদিন আগে যে এভাবে হেসেছে তার নিজেরই মনে নেই। তাহলে আজ তার কি হলো? অন্য সময় হলে তো এরকম কাণ্ড কারখানা দেখে ভীষণ রাগ হতো। তাহলে আজ কেন রাগের পরিবর্তে হাসি পাচ্ছে তার? কারণটা কি ওই মেয়েটা? রাতে বাসায় ফিরে রোজকার মতোই নিজের রুমে যেতে নেয় আদিল। লিভিং রুমে মাঝখানে আসতেই হঠাৎ তার দ্রুতগামী কদম স্থির হয়ে যায়, আর চোখ যায় সামনের সোফায়, যেখানে ঘুমিয়ে আছে গুটিসুটি মেরে নূর। ঘুমন্ত ওই মুখখানিটায় যেন প্রচুর মায়া রয়েছে, যা আদিলের চলার পথে বাধা সৃষ্টি করে। ওই নিষ্পাপ ঘুমন্ত মুখখানা এড়িয়ে যাওয়া যেন অতীব দুষ্কর কাজ হয়ে দাঁড়ালো তার জন্য। এক কদম এগিয়ে আবার থেমে গেল আদিল। আর সে পারল না নিজের রাস্তায় যেতে, তাই বাধ্য হয়ে রাস্তার মোড় ঘুরিয়ে পদযুগল বাঁধালো ঘুমন্ত নূরের দিকে। আদিল নূরের সামনে এসে দাঁড়ালো। আদিলের নজর স্থির ওই মায়াবী নিষ্পাপ মুখখানাতে। আনমনেই এক সময় নূরের মুখের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল আদিল। নূরের মুখখানা যেন সত্যি সত্যি নূরের মতোই আলো ছড়াচ্ছে।
যা আদিলে আলোকিত হচ্ছে শূন্যমহল। বুকের বাম পাশে জং ধরা কোনো বস্তুর নতুন উদ্যোগের সচল হওয়ার প্রচেষ্টা করছে। মেয়েটা কি জাদুর অধিকারী, না হলে কি এই কঠোর মানব যাকে সুন্দরী থেকে সুন্দরী নারী মোহ আকৃষ্ট করতে পারে না? আর সেই মানব কিভাবে এই মেয়েটার মোহে আচ্ছন্ন হয়ে পড়ছে? কি আছে এই মেয়েটার মাঝে? ঘুমের মাঝে নূরের এক হাত সোফায় গিয়ে নিচে ঝুলে আছে, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের ওপর। আর সামনেই টিভিতে কার্টুন চলছে এখনো। হয়তো কার্টুন দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়েছে নূর। নূরের হাতটা তুলে ঠিক করে রাখলো আদিল। মুখের উপর থেকে চুলগুলো আঙুলের সাহায্যে সরিয়ে কানের পিছে গুঁজে দিল। আর ঠিক তখনই আদিলের চোখে পড়ল নূরের কানের পেছনে কালো দাগটা। আঘাতের দাগ বোঝা যাচ্ছে। সেটা দেখেই মুখশ্রী পরিবর্তন ঘটল সহসাই। শক্ত হয়ে ফুলে উঠল চোয়াল। উচ্চস্বরে চিল্লিয়ে ডাকলো জমিলাকে। তার হুঙ্কারপূর্ণ ডাক শুনে ঘুম থেকে ধরপড়িয়ে উঠে পড়ল নূর। সম্মুখে আদিলকে দেখেই আত্মা কেঁপে উঠল ভয়ে। আর জমিলাও তৎক্ষণাৎ ছুটে এলো সেখানে। নূর দৌড়ে গিয়ে লুকালো জমিলার পেছনে। ভয়ে নূরের পুরো শরীর কাঁপছে থরথর করে। জমিলা বলে উঠল আদিলকে, রাগ করেন না ছোট সাহেব, আসলে বৌমণিকে টিভি দেখতে দিয়ে আমি একটু কাজ করছিলাম, তাই বোধহয় বৌমণি এখানে ঘুমিয়ে গেছে টিভি দেখতে দেখতে। তখন আদিল মুখমণ্ডল কঠিন করে বলে উঠল জমিলা খালাকে, আপনি কি ওর গায়ে হাত তুলেছেন? ও শরীরে আঘাতের দাগ কেন? জমিলা খালা সাথে সাথে প্রত্যুত্তর করে বলল, না না ছোট সাহেব, আপনি ভুল বুঝছেন, আমি বৌমণিকে মারিনি। আসলে এই দাগগুলো সেদিনই দেখেছি আমি, যেদিন বৌমণি এ বাড়িতে এসেছিল। আমি তো বৌমণিকে জিজ্ঞাসা করেছিলাম যে কে মেরেছে। তখন বৌমণি বলেছিল যেদিন এসেছিল বাড়িতে এখানে সেদিনই নাকি তার মা মেরেছিল, সেটারই দাগ। আমার তো শুনে খুবই মায়া লাগছিল। আপন মা হয়ে এমন মিষ্টি অবুঝ মেয়েটাকে কিভাবে অমন জানোয়ারের মতো মারছে। বৌমণি যেদিন এসেছিল সেদিন দাগগুলো ছিল। কাপড় পাল্টাতে গিয়ে আমি দেখেছি পিঠে অনেক রক্ত শুকিয়ে যাওয়ার দাগ ছিল। কেমন পাষণ্ড ওরা। আদি স্তব্ধ হয়ে গেল যেন কথাগুলো শুনে। লোমকূপ দাঁড়িয়ে গেল সব। নূর এখনো ভয় পেয়ে জমিলার পিছনে দাঁড়িয়ে রয়েছে। তা দেখে আদিল চোখের ইশারায় নিয়ে যেতে বলল নূরকে। জমিলাও নূরকে নিয়ে গেল। নিজের উপর হঠাৎ করে প্রচন্ড রাগ হচ্ছে আদিলের। সেদিন হয়তো ওকে রেখে আসার কথা বলায় মেয়েটাকে ওভাবে মেরে পাঠিয়েছে ওরা। ভাবতেই রাগে রক্তনালী ফেটে যাচ্ছে আদিলের। রাগ সামলাতে না পেরে টেবিলে সজোরে একটা লাথি মেরে দিল আদিল। পরের দিন সকাল, ছুটির দিন আজ। একটু বেলা করে ঘুম থেকে উঠেছে আদিল। সকাল সকাল বৃষ্টি নামায় ঘুমটা বেশ ভালোই হয়েছে তার। বৃষ্টি এখনো হচ্ছে। বিছানা ছেড়ে উঠল আদিল, খালি গায়ে পরনে শুধু টাওয়াল। ক্যাবিনেটের ওপর সার্ভেন্ট কফি রেখে গেছে। ধোয়া ওঠা কফির মগ নিয়ে ব্যালকনির থাই গ্লাস খুলে সামনে পা বাড়ালো আদিল। বৃষ্টি হচ্ছে এখনো মুষলধারায়। আদিল সোজা হয়ে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিয়ে তাকিয়ে রইল সম্মুখের বৃষ্টি পানে। যদিও এই আদিলের মাঝে কোনো আলাদা অনুভূতি জাগায় না, এতে জাগাবে কি করে? সে তো অনুভূতির দুয়ারই বন্ধ করে রেখেছে। কোনো মোহ মায়াতে তার মন ভোলে না। তবে আদিল নিজের অবস্থান খুব বেশি সময় টিকিয়ে রাখতে পারল না। আদিলের হঠাৎই নিচে নজর পড়ল। সেই নজর পড়াটাই যেন তার সর্বনাতে সূচনা শুরু হলো। নিচে লনে বৃষ্টিতে আপন মনে ভিজছে নূর। বৃষ্টির পানিতে নেচে নেচে ভিজতে মগ্ন নূর। মুখটা আকাশের দিকে তাকিয়ে দু হাত ছড়িয়ে দিয়ে মনের আনন্দে সিক্ত হচ্ছে। মনে আনন্দের হাসি আর বৃষ্টির ভেজা চোখে মুখে। লাফিয়ে ভেজার পায়ে নিচতলায় কাদাও লেগে গেছে অনেকটা। তাতেও যেন আনন্দে শেষ নেই তার। আদিত্যের দৃষ্টিতে হঠাৎ আশেপাশে সবকিছু ধোঁয়া হয়ে গেল। দৃষ্টি সীমায় মাঝেই কেবল আবদ্ধ হলো শুধু নূর। এই বৃষ্টি ভেজা মেয়েটা যেন প্রকৃতি আরেক রূপ, যেন এই বৃষ্টিময় প্রকৃতি পরম সখী সে। আদিলের হেদ দুয়ারে অনুভূতির এক দমকা হাওয়া প্রবল বেগে ধাক্কা দিল যেন, যার তোড়ে আদিল নিজেকে আর টিকিয়ে রাখতে পারল না। দুর্বোধ্য হয়ে গেল। সাথে বেসামালো হয়ে পড়ল তার হৃদস্পন্দনের গতিবেগ। মুগ্ধতার অতলে ডুবে থাকা আদিলও টের পেল না কখন তার হাত থেকে কফির মগটা হাত ফসকে নিচে পড়ে গেল। আর নিচে পড়ে যে গরম কফির খানিকটা অংশ আদিলের পায়েও ছিটে পড়ল, সেটাও বিন্দুমাত্র অনুভব হলো না এই মুহূর্তে আদিলের। তার সকল ইন্দ্রিয় যেন এই মুহূর্তে শুধু ওই একজন ব্যক্তিকে ঘিরেই কাজ করছে। অন্য কোনো কিছুতেই মন টিকছে না। তার এই হাস্যজ্জ্বল মায়াবী নিষ্পাপ প্রকৃতি কন্যার আবহ
আদিলের মনে জমা শত বর্ষের কালো মেঘ ছড়িয়ে দিয়ে সেখানে সোনালি আলোয় আলোকিত করে দিচ্ছে যেন। এই অতি সাধারণ বৃষ্টি আজ তার কাছে অসাধারণ প্রশান্তি সৃষ্টি করছে। তবে এমনটা তো আর আগে কখনো হয়নি আদিলের সঙ্গে। তবে আজ কোন বৃষ্টি নামলো তার মরুময় ভুবনে। নূরে বৃষ্টি বিলাসে মুগ্ধতায় মুগ্ধ হচ্ছিল আদিল। তবে হঠাৎই তার নজর তীক্ষ্ণ হয়। আদিলের চোখে পড়ে গেটের কাছে থাকা গার্ডগুলোর ওপর। সেখান থেকে নূরকে সরাসরি দেখা যাচ্ছে। বৃষ্টিতে ভেজায় নূরের শরীরে জামা লেপ্টে আছে। যদিও গার্ডগুলো নূরের দিকে তাকাচ্ছে কিনা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না বৃষ্টির কারণে। তবে তাদের চোখের সামনে নূর এভাবে ভিজছে, এটাই যেন আদিলের চোয়াল এবং হাতের মুঠো শক্ত করে দিল। মুখমণ্ডপ হলো ক্রোধে কঠিন। চোয়াল ঝুলিয়ে দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে গেল সে। আর প্রচন্ড বেগে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর সোজা বাইরে বৃষ্টির মাঝে বেরিয়ে এলো। বাইরে এসে একবার নূরের দিকে তাকালো, তারপর সকল গার্ডগুলোর দিকে। গার্ডগুলোর মধ্যে থেকে একটি গার্ড নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তা দেখেই আদিলের রক্তনালী টকবগিয়ে ফেটে পড়ল। প্রচন্ড ক্রোধে চোখের রং পাল্টে গেল। দাঁতে দাঁত পিষে আদিল ছুটে গেল নূরের দিকে। নূর তখনও নিজের মনের আনন্দে বৃষ্টি স্নান করছে। তখনই আদিল গিয়ে ঝট করে নূরের এক হাত ধরে টান দিল তার দিকে। চমকে উঠল নূর, আতকে উঠল সম্মুখে আদিলকে দেখে। এভাবে হাত ধরাই তো আরো ভয়ে আতঙ্কিত হয়ে গেল নূর। আরো নূরের ভয় বাড়িয়ে দিয়ে আদিল এক হাত টেনে ধরে ভেতরের দিকে নিয়ে যেতে লাগলো নূরকে। ভয় তো নূর কেঁদে দেবার জোগাড় হয়ে এলো। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁদো কাঁদো গলায় ভয়ার্ত কণ্ঠে বলে উঠল নূর, ছাড়ুন, ছাড়ুন না হাত আমার। এদিকে যেন কিছু শোনার মতো পরিস্থিতিতে নেই তখন আদিল। সে সোজা নূরকে বাসার ভেতরে নিয়ে এসে জোরে জোরে জমিলাকে ডাকতে লাগলো। তা শুনে জমিলা ছুটে এলো তার সামনে। নূর তখনও ভয়ে ভয়ে আর কাঁদো কাঁদো মুখে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। আদিল নূরকে জমিলার কাছে এক প্রকার ছুঁড়েই মারলো। আতঙ্কিত নূর অতি দ্রুতই জমিলার পেছনে লুকিয়ে ফেললো নিজেকে। জমিলার আঁচলের খামচে ধরে ভয়ে কাঁপতে লাগলো। আদিল তখন ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল আদিল প্রচন্ড ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল জমিলাকে, আপনাকে ও দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম আমি, তাহলে ওই বৃষ্টির মাঝে বাইরে একা একা কি করছে? জমিলা খালা তখন অপরাধী মুখ করে বলে ওঠে আদিলকে, আমি বুঝতে পারি নাই ছোট সাহেব, বৌমণি কখন বেরিয়ে গেছে, জানলে কখনোই যেতে দিতাম না, ভুল হয়ে গিয়েছে আমার ছোট সাহেব। আদিল তখন দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, যান, একে নিয়ে যান। সাথে সাথে জমিলা মাথা নেড়ে নূরকে উপরে ধরে নিয়ে যেতে থাকে। ভীতু নূর জমিলার কাঁধের মাঝে মুখ লুকিয়েই হালকা করে চোখ কুঁচকে তাকালো আদিলের দিকে, যেন তার কাছে খুবই নারাজ সে। খুব আস্তে বিড়বিড় করে বলে উঠল, পচা লোক। এদিকে আদিল আবারও বাইরে বেরিয়ে এলো আর ক্ষিপ্ত গতিতে তেড়ে গেল গার্ডরুমের দিকে। গার্ডরুমের ভেতরে ঢুকেই তখন তাকিয়ে থাকা গার্ডটার সোজা গলা চেপে ধরলো। আচমকা আক্রমণে ঘাবড়ে গেল বাকিরাও। হিংস্র বাঘের মতো গার্ডের গলা চেপে ধরে তাকে দেয়ালের পেছনে চেপে ধরলো। আর লোকটার চোখগুলো বড় বড় হয়ে গেল ভয় আর শ্বাসকষ্টে। তবে আদিলের হিংস্রতা কমছে না। গার্ডের প্যান্টে লাগিয়ে রাখা পিস্তলটা খুলে নিজের সোজা গার্ডের চোখের উপর চেপে ধরে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল আদিল, এই চোখ রেখে কি হবে যদি তা বুঝতেই না পারে কোনটা দেখা উচিত আর কোনটা দেখা না। কথাটা বলেই টিকার চাপতে নিল আদিল। তখনই ছুটে এলো সেখানে বিহান, আটকালো আদিলকে। আদিলের হাত থেকে গানটা নিয়ে তাকে সরিয়ে এনে বলল, এই আদিল, কি হয়েছে তোর? এমনে পাগলের লাহান করতাচস কেলা? এই ছেড়াই করছেটা কি? আদিলের যেন একটু হুঁশ এলো। সে বিহানের উদ্দেশ্যে বলে উঠল, এইটারে জীবন্ত চাইলে এখনই বিদায় কর। তারপর বাকি গার্ডদের উদ্দেশ্যে বলে উঠল আদিল, আই হোপ এরপর থেকে সবার নজর জেনে রাখবে কোনটা দেখা উচিত আর কোনটা না। কথাটা বলেই হনহনিয়ে বেরিয়ে গেল আদিল। বিহান হতভম্বের মতো বলে উঠল, মোর জ্বালা, মাগার হয়েছেটা কি সেটাই তো জানলাম না। রাতে আদিলের বাসায় একটি বিজনেস পার্টির আয়োজন করা হয়েছে। দেশি বিদেশি বড় বড় ক্লায়েন্টদের গেট টুগেদারের উদ্দেশ্যে এই পার্টি থ্রো করেছে আদিল। আসলে ক্লায়েন্ট সবাই ডিমান্ড করেছিল পার্টির, তাই আদিল তাদের উদ্দেশ্যে পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে। আর সেই পার্টি অ্যারেঞ্জমেন্ট হয়েছে বাসায় বিশাল লিভিং এরিয়াতেই সব করা হয়েছে। মেহমানের সমাগম হয়ে উঠেছে পার্টিটি। আর ব্যাকগ্রাউন্ডে সব মিউজিকে ধুন বাজছে, হাতে সবার ডিং।
আর সার্ভেন্টরা সবাই ওয়েটারের মতো কালো প্যান্ট এবং কোটে সবাইকে খাবার পরিবেশন করছে। এদিকে আদিলও ব্ল্যাক কোট আর প্যান্টে বেশ ড্রেসিং লুক দিয়েছে নিজেকে। সেও ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে মেহমানদের সাথে আলাপচারিতা করছে। এরই মাঝে কিছু ফিমেল কাইন্ডও আছে, যাদের প্রায় সবারই আকর্ষণে বস্তু হলো ওই সুদর্শন পুরুষ সাদমান শাহরিয়ার আদিল, যাকে পেতে তাদের ছলাকলা শেষ নেই। কিন্তু এই কঠোর মানব যেন কিছুতেই তাদের কাছে আসে না, তবুও প্রয়াসও ছাড়ে না কেউ। যেমন এই মুহূর্তে পিয়ার কোম্পানির মালিক প্রভা রহমান এগিয়ে এলো আদিলের সম্মুখে। পরনে পাতলা জর্জেটের শাড়ি আর সিল্কলেস ব্লাউজ, শরীরে অর্ধভাগ দৃশ্যমান তার, মুখে আবেদনময়ী হাসি ঝুলিয়ে আদিলের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আই মাস্ট টেল মিস্টার আদিল, আপনাকে যতবার দেখি ততবারই মনে হয় আগের বারের চেয়েও বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন। কিভাবে করেন এটা? আজকেও কি মারাত্মক আপনাকে হট লাগছে। আমি তো একদম ঘায়েল হয়ে যাচ্ছি। এদিকে আদিল চরম বিরক্ত হয় এরকম ন্যাকামিতে। এমন অশ্লীল ধরনের নারী তার কাছে সর্বদাই অমাননীয়। কিন্তু বিজনেস পার্টনার আর মেহমান দেখে আদিল জোরপূর্বক হেসে তাকে সহ্য করে গেল। প্রভা তখন আহ্লাদি হেসে বলে উঠল আবার, বাই দা ওয়ে, আমাকে কেমন লাগছে বললেন না তো? আদিল একটা মেকি হাসি ঝুলিয়ে বলল, আমাকে এই প্রশ্নটা না করাই ভালো আপনার জন্য মিস প্রভা, কারণ উত্তরটা আমি দিলে যতটা না রুচিতে বাঁধবে আপনার শুনতেই বেশি বাঁধবে। শো বেটার বি উই স্কিপ ইট। আগ্রহী প্রভার মুখটাই ভোঁতা হয়ে গেল আদিলের জবাবে। তবুও সে হাল ছাড়ল না। সে আবার হাসি মুখে বলে উঠল আদিলকে, মিস্টার আদিল, আমার শাড়িটা একটু ঠিক করা দরকার, একটু আপনার ওয়াশরুমে নিয়ে যাবেন? আদিল প্রভার পরিকল্পনায় একেবারে পচা পানি ঢেলে দিয়ে ওর বাসায় এক সার্ভেন্টকে ডাক দিয়ে বলে দিল প্রভাকে যেন ওয়াশরুমটা দেখিয়ে দেয়। প্রভা এভাবে আদিলের কাছ থেকে উপেক্ষিত হয়ে ভীষণ পরিমাণে রাগ হলো। রাগী মনোভাব নিয়েই সে সরে গেল ওখান থেকে। অপরদিকে রুমেই বসেছিল নূর, বসে বসে খেলছিল তার পুতুল দিয়ে। পুতুলটা অনেক দিনের, তবে তার খুবই প্রিয়, সেটাই নিয়ে খেলছিল সে। জমিলা বলে গেছে আজ বাইরে যেন না বের হয়, বাইরে অনেক মানুষজন এসেছে, আদিল রেগে যেতে পারে। এই ভেবেই জমিলা নূরকে বাইরে যেতে নিষেধ করেছে। নূরও তাই বাইরে আর যায়নি। এমনিতেও এ বাড়িতে সে একা ঘোরাফেরা করতে ভয় পায়। এটা তো আর তার গ্রাম না যেখানে ইচ্ছে মতো ঘুরে বেড়াতো সে, তাই সে সাহসও করে না। আর তাছাড়া সবচেয়ে ভয় পাইছে ওই টিভি নায়কের মতো দেখতে লোকটাকে। দেখলে একদম নায়কের মতো হলেও নূরের কাছে কেমন ভয়ঙ্কর ভিলেনের মতো মনে হয় তাকে। আর মনে হয় দাদির রূপকথার গল্পে সেই রাক্ষসের মতো, যেন নূরকে মেরেই ফেলবে। নূরে খেলার মাঝেই হঠাৎ তার ভীষণ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু এখানকার এত আধুনিক ওয়াশরুমে একা যেতে তার ভীষণ ভয় করে, কারণ সে অনেক কিছুই বুঝে উঠতে পারে না। তাই তো প্রতিবার জমিলা ওকে হেল্প করে। কিন্তু এখন তো আর জমিলা নেই, আর নূরের খুব জরুরি মনে হচ্ছে এখন। নূর জমিলাকে খুঁজতে বিছানা থেকে নেমে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। আস্তে করে দরজাটা হালকা করে খোলে, মাথাটা একটু বাইরে বের করে উঁকি দিয়ে দেখে বাইরে কোথাও জমিলাকে দেখতে পায় কিনা। কিন্তু বাইরে কোথাও জমিলাকে দেখতে পেল না। নূর এবার সোজা দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর ভয়ে ভয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে। করিডোর থেকে সিঁড়িতে নামতেই নূরের চোখ যেন ধাঁধা লেগে যায়। এত চাকচমক আর লোকজন দেখে কৌতূহলী হলো অবুঝ মন তার। ধীরে ধীরে সবকিছু দেখতে দেখতে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। রং বেরঙের বাহারি লোকজন দেখে তারও কেমন চমক লাগছে, সাথে ভয়ও হচ্ছে একটু। ওসব দেখার মাঝেই হঠাৎ জমিলাকে চোখে পড়ে তার। জমিলা ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছে। তাকে দেখে নূর ঝট করে ছুটে তার কাছে যেতে চাইলো, আর এমন ছুটে যাওয়ার মাঝেই হঠাৎ বেখেয়ালিতে প্রভার সাথে ধাক্কা লেগে পড়ে যায় সে। প্রভা এমনিতেও বদমেজাজি এবং অহংকারী স্বভাবের, তার উপর আদিলের অপমানে তার মেজাজ সাথে সাথেই চটে আছে। আর তার সাথে এই মুহূর্তে নূরের ধাক্কায় তার হাতের ডিং সব উল্টে শাড়ির উপর পড়ে গিয়েছে। ব্যাস, তাতেই প্রভার আগুনে যেন ঘিয়ের কাজ করে। রেগে যায় সে, যার দরুন সে ঠাস করে নূরের গালে চড় বসিয়ে দেয়। এদিকে বেচারি নূর চড়ের ধাক্কায় টিকতে না পেরে নিচে পড়ে যায়। পড়ে যেতে নিয়ে হাতের ধাক্কায় সামনে সাজিয়ে রাখা কাঁচের ফুলদানিটাও ঠাস করে নিচে পড়ে যায়। মুহূর্তেই বিকট শব্দে তা ছড়িয়ে পড়ে ফ্লোরের মাঝে। আর সেই শব্দেই উপস্থিত সকলের কৌতূহলী নজর পড়ে তার উপর।
আর তাদের সাথে সাথে আদিলেরও চোখে পড়ে। নূরকে ওভাবে পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে আসে তার। ঘটনার সারমর্ম বোঝার চেষ্টা করে আদিল। নূর ভয়ে শঙ্কিত, গালে হাত চেপে ভয়ে জড়সড় হয়ে উঠে যাইছে। প্রভা তখনও কর্কশ গলায় বলে ওঠে, ইউ ব্লাডি চিপকাল, আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিলে। এসব চিপ গাইয়া বস্তির মেয়ে এখানে কি করে? খাবার চুরি করার জন্য এসেছে, তাই না? আদিলের মনে হলো এ মুহূর্তে মস্তিষ্কে বোধহয় টকবক করছে, আর তার সাথে কপালের রগ নীল হয়ে ফেটে যাবে যেন। আদিলের হাত দুটো মুষ্টিবদ্ধ, হাতের রগগুলো গোনা যাবে। আদিল দেখল ভীতগ্রস্ত তার অশ্রুসিদ্ধ নূরের গাল চোখ দুটো। বুকের অদৃশ্য ক্ষত হলো, তা সহসাই হলো চিনচিন পীড়ার অনুভব। গালে হাত রাখার এতক্ষণে বুঝে গেল প্রভা তার গায়ে হাত তুলেছে। আর এটা বোধগম্য হতেই আদিলের ক্রোধ পৌঁছালো সর্বসীমায়। চোখে জমলো রক্তিম লাল আভা, হাতে ড্রিঙ্কসের গ্লাস সজোরে আছাড় মারল সে। ক্রুদ্ধ বিক্ষিপ্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে উঠল আদিল, মিস প্রভা। তার হুঙ্কারপূর্ণ ডাকে প্রভাসহ পুরো পার্টির লোকজন সহ সবাই কেঁপে উঠল। আর আদিল তড়িৎ বেগে এগিয়ে এলো প্রভার সম্মুখে। বেশ ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল আদিল, শুকরিয়া করেন বিধাতা আপনাকে নারী রূপে জন্ম দিয়েছে, কারণ আজ কেবল এই একটা জিনিসই আপনাকে রক্ষা করলো। না হলে আপনার কাজের প্রতিদান স্বরূপ ফলটা ভয়ঙ্কর হতো। আপনি পরবর্তী 7 জন্মেও ভুলতে পারতেন না তা। আদিলের কথা শুনে প্রভা প্রচণ্ড তেতে উঠে বলে উঠল, হোয়াট ডু ইউ মিন মিস্টার আদিল? আপনি কি ভুলে যাচ্ছেন আমি কে? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? প্রতি উত্তরে আদিলও ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আদিল হুমকি দেয় না, সোজা করে দেখায়। আর আপনার মতো থার্ড ক্লাস মেয়েদের জন্য তো একদমই না। আদিলের হুমকি এত সস্তাও হয়নি এখনো। নাও গেট লস্ট হেয়ার, আউট অফ হেয়ার। প্রভাও বেশ চিৎকার করে বলে ওঠে, মিস্টার আদিল, আপনি কিন্তু অনেক বেশি বলে ফেলেছেন, তাও এই সস্তা বস্তির মেয়েটার জন্য। কেন, কি হয় আপনার ও? তখন আদিল বেশ গর্জে উঠে বলে উঠল, ওয়াইফ, সি ইজ মাই ওয়াইফ, নাও গেট লস্ট। এদিকে আদিলের এমন কথায় প্রভাসহ সবার মাঝে যেন বিস্ফোরণ ঘটল। আদিল এবার নিচু হয়ে ভীতু অবস্থায় বসে থাকা নূরের হাত ধরে তাকে টেনে তুলল, সোজা করে দাঁড় করালো। আর নূর যেন তাতে আরো ভয় পেল। আদিল নূরকে টেনে নিয়ে এসে সবার মাঝামাঝি দাঁড়িয়ে গলা উঁচু করে বলে উঠল, এভরিওয়ান লিসেন টু মি ভেরি কেয়ারলি, সি ইজ মাই নিউলি ম্যারিড ওয়াইফ, মিসেস নূর। সবাই অবাক হয়ে গেল আদিলের কথা শুনে। সবচেয়ে বড় ব্যাপার, আদিলের মতো ছেলের এমন একটা বউ দেখে সবাই অবাক। তবে আদিলের সামনে কেউ কিছু বলার সাহসই পেল না। আদিল আবারও বলে ওঠে, দ্য পার্টি ইজ ওভার নাও, এভরিওয়ান প্লিজ লিভ। এদিকে নূর আদিলের কোনো কথাই বুঝে উঠতে পারল না। সে এমনিতেই ভয়ে কুঁকড়ে আছে, কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই যে এখন। আর এসব ইংলিশ ভাষায় বলা কথা তো সে একদমই বোঝে না। সে আরো ভয় পেয়ে যাচ্ছে, হয়তো তার এখানে আসাই আর ফুলদানিটা ভেঙে ফেলার দায়ে না জানি কি ভয়ঙ্কর শাস্তি দেয় তাকে। সেই ভয়ে আরো জুবুতুবু হয়ে যাচ্ছে নূর। হাত ছাড়িয়ে আদিলের কাছ থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু তা হলো না, বরং উল্টো আরো আদিল ওর হাত শক্ত করে উপরের দিকে নিয়ে গেল। আদিল উপরে নিজের রুমে নিয়ে এলো নূরকে। নূরের ভয়ে জান বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছে তা দেখে আদিল নূরকে রুমে এনে দরজা আটকে দিল। তারপর নূরের হাত ছেড়ে দিয়ে কাবারের দিকে এগোলো। কাবার্ড খুলে ভেতর থেকে ফার্স্ট এড বক্স বের করে ঘুরে নূরকে আর পেল না আদিল। এদিক ওদিক চোখ বোলাতেই হঠাৎ কাবার্ডের কোণা ঘেঁষে গুটিসুটি মেরে বসে থাকতে দেখলো নূরকে। আদিল ভ্রুকুচকে তার দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, আরে তুমি ওখানে কি করছো? আদিলের কাছে আসা দেখেই নূর আরো ভয়ে দলামলা হয়ে মুখের উপর দুহাত চেপে কান্না জড়িত করুণ সুরে বলে উঠল, মারবেন না, মারবেন না, দয়া করে আমাকে মারবেন না। আমি ওয়াদা করছি আর কখনো এমন করব না, আর ভাঙবো না কোনো কিছু, তাও মারবেন না দয়া করে আমায়। নূরের এরকম আকুতি শুনে আদিল থেমে গেল, এগোতে পারল না যেন সে আর। আদিলের বুকের মধ্যে যেন কিছু একটা মুচড়ে উঠল। নূরের এই করুণতা যেন তার চোখের মাঝে কাঁটা হয়ে বিঁধছে। কষ্ট নামক বস্তুর আবিষ্কার ঘটছে যেন তার মাঝে। আদিল কয়েকটা শুকনো ঢোক গিলল, উল্টো ঘুরে চোখ বুজে নিজেকে কিছুটা ধাতস্থ করে নিল। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে দরজার বাইরে এসে জমিলাকে ডাকতে লাগলো। জমিলা দ্রুত ছুটে গেল সেই ডাকে।
তখন নূরকে ওভাবে দেখে খুবই মায়া হচ্ছিল জমিলার, কিন্তু ভয়ে নূরের কাছে যেতেও পারেনি তখন। জমিলা আদিলের রুমে আসতেই আদিল ফার্স্ট এড বক্সটা তাকে এগিয়ে দিয়ে বলে উঠল, ওর ঠোঁটটা একটু কেটে গেছে, এই ফার্স্ট এড বক্সটা নিন আর ড্রেসিং করে দিন, আর এই ক্রিমটা ওর গালে লাগিয়ে দিবেন। জমিলাও দ্রুতই মাথা নেড়ে বক্সটা নিয়ে ভেতরে চলে গেল, আর আদিল তার জিমিং রুমের দিকে পা বাড়ালো। আদিল বক্সিং ব্যাগের উপর এবার নিজের রাগ ঝাড়বে। মেহমান সব চলে গিয়েছে। বিহান মনে মনে বেশ খুশি হচ্ছে বন্ধুর জন্য। এই বন্ধুটা হয়তো ধীরে ধীরেই নূরের প্রতি দুর্বল হচ্ছে। তাই খুশি মনে ভেতরে ঘুরতেই থতমত খেয়ে গেল সে, কারণ দরজার মাঝখানে শখ খেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা মানবটাকে দেখে। তারপর নিজেকে কিছুটা ধাতস্থ করে বেশ হেসেই বলল, কিরে ছালা, তুই কহল আইলি? আদিলের দ্বিতীয় বন্ধু বলে উঠল আবির, আমি আর বাঁচতে চাই না রে, একদম চাই না। এই ছাদ দিকে পড়েই জান দিয়ে দেব আমি। এই জীবন রেখে কি লাভ বল? মশার গু সমান মূল্যও নেই আমার। আজ তো আমি সুইসাইডই পাক্কা করে দেব। কথাগুলো বলতে বলতে ছাদের এক মাথা থেকে আরেক মাথা হাঁটছে, আর নেকাসুরে সুইসাইড সুইসাইড করছে। আর নেকাসুরে বলছে আবির এসব। বিহান ছাদে বসে বাদাম চিবোতে চিবোতে ভাবলেসীন ভাবে বলে উঠল, আরে আবির, তুই আসলে কখন সুইসাইডটা করবি বল? সঠিক সময়টা কইরা দে। সারাদিন আমার হাতে সময় নাই, বহুত কাম আছে আমার। আবির তো তখন চিৎকার করে বলে ওঠে বিহানকে, ওই বিহানরা বাচ্চা, তোর কি মনে হয় আমি মজা করতেছি? আবিরের কথা হলো ফেলে দেওয়া থুতু, যা একবার বের হয় তা ফিরানো যায় না। আজ তো সুসাইড করেই ছাড়বো। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবি তোরা। আমার অভিশাপে তোরা জীবনে বাথরুমও যেতে পারবি না। ওদের কথার মাঝে আদিলও ছাদে আসলো, গম্ভীর মুখে বলে উঠল, এখানে এসব কি হচ্ছে? বিহান তো সাথে সাথে বলে উঠল আদিলকে, আরে কি আর ওইব, ওই গ্রেট আবিরের ভাঙ্গা লুঙ্গি মার্কা মেলোড্রামা চলতে আছে। আবির মুখ চোখা করে বলে উঠল তখন, কি কি কইলি? ড্রামা? আমি ড্রামা করতেছি? আমি সত্যি সত্যি মরতে যাচ্ছি। এই যে আমি এক্ষুনি ছাদ থেকে লাফ দেব। তোরা কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসবি না। আমি একদম মানবো না। খবরদার, বাঁচানোর চেষ্টাও করবি না, এক ফোঁটাও না। রিহান ভুকুচকে বলে উঠল তখন, আরে তোকে কেঠাই বাঁচাইবার চাইতিছে? আবে হালা, মরলে জলদি মর না। আমার বাদামও শেষ হইয়া গেছে, অহন আবার বাদাম আনতে যাইতে হইব। আবির তখন বলে উঠল, ঠিক আছে, তুই যখন যাবি তাহলে আমার জন্য একটা স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসিস, কেমন? বিহান তখন সাথে সাথেই প্রত্যুত্তর করলো, কি তুই না মরবাই যাইতেছস? আবিরও তখন বলল, তো খালি পেটে কি মরবো নাকি? খিদা লাগবে না আমার? এবার এদের দুজনের মাঝে আদিল গম্ভীর্যভাবে বলে উঠল, স্টপ ইট ননসেন্স আবির। আবির এগিয়ে এসে ন্যাকামির মাত্রা বাড়িয়ে দিয়ে বলল, ননসেন্স? এসব ননসেন্স মনে হচ্ছে তোর কাছে? আমার জানে জিগার, বন্ধুর টিগার, সাইকেলে গিয়ার, টেবিলের চেয়ার, বন্ধুর কলিজার বন্ধু, সে কিনা আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো। এটা তোর কাছে ননসেন্স মনে হলো? সেই ছোট্টবেলা থেকে একসাথে সব কিছু শেয়ার করলাম, জায়গা থেকে শুরু করে কানে ময়লা বের করা কাঠিটাও শেয়ার করলাম, আর সেই বন্ধু কিনা এত বড় ধোকা দিল আমারে। কয়দিনের জন্য একটু ট্যুরে কি চলে গিয়েছি, আর তুই বিয়ে করে ফেললি? একবারও আমাকে জানালি না। এই দুঃখ আমি কই রাখবো আমি? পৃথিবী যে নিতে পারবে না এত বড় কষ্ট আমার। চাঁদ তারা খসে পড়বে আমার কষ্টে। আজ একটা ছুরি নাই বলে নিজের হাত কাটতে পারছি না। কত শখ ছিল আমার বন্ধুর বিয়েতে খাবো, ওই গানটা গেয়ে নাচবো রে, বন্ধু বরাত নিয়ে আমি যাব, কিন্তু তার হলো না। কেমনে পারলি তুই এমন করতে? আমাকে না জানিয়ে তুই কেমনে বিয়ে করলি? আবির এভাবে নেকাসুরে কথাগুলো বলতে লাগলো আর গান গাইতে লাগলো। আবিরে এরকম মহাকাশ সমান দুঃখ প্রকাশনে বিহান এবার বলেই উঠল, আরে আবির, হাঁচাই করতেছস তুই? তোর সাথে একেবারে ঠিক হয় না, একদম ঠিক হয় না। এইটা মানা যায় না। তুই যা অহনি ছাদ থেকে লাভ দে, ময়টা যা জরুরি। তুই চাপলস না, আমি তোর স্মরণে তোর কবরের সামনে বিশাল একখানা ডাস্টবিন স্তম্ভ বানাই দেবো, যেখানে লেখা থাইবা একবারে পচা আবর্জনা ফেলা যায়, সাথে লেখা থাকবো মলমূত্র ত্যাগ করতে পারেন এখানে। আর এই কবরবাসীর জন্য বদদোয়া করে যান, ধন্যবাদ দেওয়ার দরকার নাইয়া, একদম লাইয়া এইটুকুই তো করিবার করি। বিহানে এরকম কথায় আবির খেপে গিয়ে তেড়ে গেল ওর দিকে। তা দেখে বিহানও হেসে ছুটতে লাগলো।
নিজেকে বাঁচাতে। আবির দৌড়ে গিয়ে তার গলা পেঁচিয়ে বলে উঠল, বিহানের বাচ্চা, আমি মরি না মরি তোরে আগে মেরে ছাড়বো। এ পর্যায়ে আদিল বেশ বিরক্ত হয়ে হালকা ধমকে সুরে বলে উঠল, কিরে তোরা থামবি এবার, না হলে দুটোকে আমি আজ এই ছাদ দিকেই ছুঁড়ে ফেলে দেব নিচে। দুজন ফট করে স্বাভাবিক হয়ে যায়। আদিলের কথা শুনে আবির এবার পিছেল স্বরে হেসে ওঠে আর বলে ওঠে আদিলকে, আরে তার দরকার নেই, তুই যখন এত করে বলছস তাহলে কি মরতে পারি? না, আমি নিজের জন্য বলছি না, আমি তো তোর কথা ভাবছি। আমার মরার শখে তুই যদি নাওয়া খাওয়া ছেড়ে অক্কা পাস, তাহলে তো ভাবি তো বিধবা হয়ে যাবে, তাই না? তাই শুধুমাত্র তোর জন্য মরা ক্যান্সেল, তোদের জন্য স্যাক্রিফাইস করে দিলাম। এই যা, তুই তো জানিস আমি কত মহান। আমার শরীরে হিমোগ্লোবিনের পরিবর্তে উদার মহানতা বয়ে বেড়ায়। আবিরের কথা শুনে মাথা নেড়ে শব্দহীনভাবে হাসলো আদিল, আর আবিরও হেসে গিয়ে হাঁক করলো আদিলকে। তারপর বলে উঠল, আচ্ছা এখন চল, আমার ভাবির সাথে দেখা করিয়ে দে। আমার মতো হ্যান্ডসাম এত কিউট দেব দেখে নিশ্চয়ই খুশি হয়ে যাবে ভাবি। আবিরের কথায় আদিলের মুখমণ্ডল একটু দ্বিধান্বিত হলো। বিহান তখন এগিয়ে এসে আবিরকে সবটা খুলে বলল। সব শুনে আবির অনেকটা অবাক হলো, তবে হাসি মুখে বলে উঠল, আরে তাতে কি হয়েছে, ভাবি তো ভাবি, চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে। আদিল এবার ছাদ দিকে নেমে নিজের রুমে এসে দেখলো নূর নেই। বুঝতে পারলো জমিলার সাথে হয়তো চলে গিয়েছে। বুক চিরে কেমন দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। বিছানায় বসলো সে। মনটা হঠাৎ কেমন অস্থিরতা বহন করছে, যেন অদৃশ্য কোনো কিছু খচখচ করছে ভেতরটাকে। আর তার সাথে অবচেতন মন একবার দেখতে চাইছে নূরকে। মনে এমন খেয়াল আসা নিয়ে আদিল বেশ বিরক্তই হলো। আজকাল তার সাথে এসব কি হচ্ছে? এমন কিছু তো আগে কখনোই হয়নি তার সাথে। আর তখন অতটা রাগই বা কেন হচ্ছিল? কেন নূরের ওরকম করুণ ভয়ার্ত দুটো চোখ এত পীড়া দিচ্ছিল তাকে? মনে হচ্ছিল পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দিতে। ও তো এই মেয়েটাকে কখনোই বউ হিসেবে মানতেই চায়নি। তাহলে ওই মেয়েটা ছোট্ট বিষয় থেকে ছোট্ট বিষয়ে কেন এত প্রভাব করছে তাকে? এখন তাকে একবার দেখার জন্য মনটা কেমন আনচান করছে। কেন এমন হচ্ছে তার সাথে? নিজের মাথা ছেড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো আদিল। মনের জায়গা ইচ্ছেটাকে ধামাচাপা দিয়ে সবার চেষ্টা চালালো সে, তবে তাতেও সক্ষম হতে পারলো না খুব বেশিক্ষণ। চোখের পাতা বন্ধ করতেই সেখানে নূরের তখনকার ক্রন্দনরত মুখের ছবি সহসাই ভেসে উঠল চোখের সামনে। সাথে সাথে চোখ মিলে তাকালো আদিল। ছট করে শোয়া থেকে উঠে বসলো। অস্থিরতা বাড়লো প্রচুর। পায়চারি করলো রুমের মধ্যে। আদিলের প্রচন্ড রাগ হচ্ছে। নিজের উপর নিয়ন্ত্রণ আনতে না পারাটাই রাগের কারণ। শেষ পর্যন্ত আর না পেরে উঠে পড়ল আদিল। মনের সাথে যুদ্ধ করেও বাধ্য হয়ে দরজা খুলে বেরিয়ে এলো সে। হেঁটে এলো নূরের রুমের কাছে। কিন্তু ভেতরে কিভাবে যাবে? ভেতরে জমিলা তো আছে। চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ল সে। দরজায় নক করতে গিয়েও আবারও থেমে গেল আদিল। ফিরে এলো আবার, কিন্তু 4 কদম এসেই আবার থেমে গেল। আবারও ফিরে এলো নূরের দরজার সামনে। অনেক দ্বিধাদ্বন্দ্বের মাঝে শেষমেশ নক করেই ফেললো আদিল। এভাবে 2-3 বার নক করার পর জমিলা এসে দরজা খুলে দিল। জমিলা আদিলকে সামনাসামনি দেখেই অবাক হয়ে গেল। জমিলা খারাপ বলে উঠল আদিলকে, ছোট সাহেব কিছু বলবেন? আদিল যেন সর্বোচ্চ পর্যায়ে অস্বস্তি অনুভব করছে এই মুহূর্তে। গলা খাকারি দিয়ে ইতস্তত করে বলে উঠল জমিলাকে, সরি আপনাকে এত রাতে জাগালাম। ওই আসলে আমার কেমন একটা ক্ষুধা লাগছিল, তাই ঘুম আসছে না। কিছু বানিয়ে দিতে পারবেন আমার জন্য? জমিলা ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, আরে সরি বলার কি আছে ছোট সাহেব, আমি এক্ষুনি কিছু বানিয়ে নিয়ে আনছি আপনার জন্য। আদিল তখন প্রতি উত্তরে বলে ওঠে, ওকে। বলেই আদিল দরজার সামনে থেকে নিজের রুমের দিকে যেতে লাগলো। জমিলা দরজা থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতেই আদিল আবারও দ্রুত ফিরে এসে দরজা ঠেলে নূরের রুমে ঢুকে পড়ল। বিছানায় একপাশে কাঁধ হয়ে ঘুমিয়ে আছে নূর। ধীর পায়ে এগিয়ে গেল আদিল তার কাছে। আদিল বিছানার পাশে ক্যাবিনেটের উপর রাখা টেবিল ল্যাম্পটা জ্বালালো। তারপর হাঁটু গেড়ে বসলো নূরের মুখের সামনে। এদিকে নূর পুরানো একটা ছেঁড়া ফাটা পুতুলটা বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখখানার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিল। এতক্ষণে অস্থিরতা যেন মুহূর্তেই গায়েব হয়ে গেল তার। এবার মনের মধ্যে বেশ শীতল প্রশান্তি অনুভব করছে সে। কি আছে এই মুখটাতে আদিল ভেবে পায় না, শুধু দেখার ইচ্ছে জাগে। আর যত দেখে তত যেন মুগ্ধতা ছড়ায় তার হৃদয় যুগলে। নূরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আদিলের হাত চলে গেল অজান্তেই নূরের গালে।
আলতো করে হাত রাখলো নূরের গালে। মুখে পড়ে থাকা চুলগুলো আঙুলে আলতো স্পর্শে কানে পিঠে গুজে দিল। তখনই আদিলের চোখে পড়ল গালে জ্বরের লাল দাগ। চোয়াল শক্ত হলো আদিলের, সাথে চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করলো। আদ্রিত হঠাৎ একটা আশ্চর্যজনক কাজ করে ফেলল। অবশ্য এটা তার জন্য আশ্চর্যজনকই বলা চলে। আদিল হঠাৎ মুখ নামিয়ে নূরের গালে আলতো দাগের উপর অধর ছোঁয়ালো। একটু নড়ে উঠল নূর। হুঁশ এলো আদিলের। সখার মতো ঝট করে উঠে দাঁড়ালো সে। নিজের করা কাজে নিজেই অবাক হয়ে গেল। হতভম্ব হয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে গেল আদিল। সকালে ব্রেকফাস্টের জন্য নিচে আসতেই নূরের খিলখিল হাসি রিনিঝিনি সুর কানে বাজলো আদিলের। তাকিয়ে দেখলো লিভিং রুমের সোফায় আবিরের সাথে বসে হাসছে নূর। আবির তার সাথে নানান রকম কমেডি করছে আর সে হেসে কুটি কুটি হচ্ছে। আদিল বুঝতে পারল আবির তার জাদু চালিয়ে দিয়েছে, খাতির জমিয়ে ফেলেছে নূরের সাথে। আর হবেই বা না কেন, রতনে রতন চেনে। আবির তো আরেক পাগল, দুজনেই ভালোই মিলেছে। কিন্তু আদিলে কেমন যেন একটু রাগী হলো। কাল আসা আবিরের সাথে কি সুন্দর গলায় গলায় ভাব জমিয়ে ফেলেছে, আবার হাসছে খুশি মনে। অথচ তাকে দেখলে এমন ভয় পায় যেন কোনো বাঘ ভাল্লুক সে। আদিল এগিয়ে এসে টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল। বিহান আর আবিরও এসে বসে পড়ল। বিহান এবার আবিরের উদ্দেশ্যে বলে ওঠে, কিরে তোর ট্যুর কেমন গেল? কয়টা মাইয়ার থাপ্পড় গালে জমাইলি এবার? নাকি এবারে বোনাসের সাথে জুতাও ফ্রি পাইছস তুই? আবির অ্যাটিটিউড দেখিয়ে বলে উঠল, থাপ্পড় আর আমি? হাহ, আরে মাইয়া তো পারলে টমেটো সস লাগিয়ে খেয়ে ফেলে আমাকে। আমাকে টেনে টেনে ভাগ করে নিতে চায়। কত কষ্ট করে যে নিজেকে বাঁচিয়ে এনেছি তা শুধু আমিই জানি। ইটস ভেরি টাফ ব্রো। আমি এত হ্যান্ডসাম যে কেন হতে গেলাম? হ্যান্ডসাম হয়েও পাপ করে ফেলেছি। হাসলো বিহান। জমিলা তখন বিহানের উদ্দেশ্যে বলে উঠল, বিহান বাবা, বৌমনি বাড়িতে কথা বলতে যাচ্ছে। বিহান তখন বলে ওঠে, আচ্ছা আমি ফোন দিয়ে দিচ্ছি। কথাটা বলেই বিহান নূরের বাড়ির নাম্বারে ফোন দিয়ে জমিলার হাতে ফোনটা দিয়ে দেয়। আর জমিলা তা নিয়ে নূরের হাতে দিলে সে কথা বলতে লাগলো। আদিলের ভেতরে ভেতরে ভীষণ রাগ হচ্ছে। আশেপাশের ভাব দেখে মনে হচ্ছে সে বুঝি বাইরের কেউ। হঠাৎ অযথাই মেজাজটা কেমন চিড়চিড়ে হয়ে উঠছে তার। এরই মাঝে বিহান খাওয়া দাওয়া শেষ করে নূরের সামনে গিয়ে হাসি মুখে বলে উঠল, ভাবি কথা শেষ হয়েছে, এবার ফোনটা দিন তাহলে। নূরও হাসি মুখে বলে উঠল, হ্যাঁ হয়ে গেছে, এই নিন। বিহান ফোন হাতে নিতেই নূর হঠাৎ খুশি মনে বলে উঠল, আপনি অনেক ভালো বর। মুহূর্তেই যেন উপস্থিত সবাই স্থির হয়ে গেল। এরকম কথা শুনে আদিলের মুখের কাছে আনা খাবারের চামচটাও সহসাই থেমে গেল। মুখের কঠিনত্ব ধারণ করলো হঠাৎ। আবির শুধু ভ্যাবলার মতো তাকিয়ে রইল। বিহানও ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল নূরের এরকম সমাধানে। অপ্রস্তুত হেসে বলে উঠল, ভাবি কি বলছেন এসব? আমি বর? নূর তখন নিজের মতো করেই বলে উঠল, হ্যাঁ আপনি তো আমার বর। সেদিন না বিয়ে বিয়ে খেলা হলো আমাদের, আপনি আমাকে নিয়ে এলেন এখানে। বিহান বুঝতে পারল নূরের কোনো ভুল ধারণা হয়েছে, তাই সে বলে উঠল, না না ভাবি, আপনি ভুল বুঝছেন। আমি আপনার বর না, আমি তো আপনার ভাইয়ের মতো। নূর তখন ঠোঁট উল্টে বলে উঠল, তাহলে আমার বরকে? ততক্ষণে আদিলের চোখ মুখ ভয়ঙ্কর কঠিন ধারণ করেছে। জল ফুলে শক্ত হয়ে গিয়েছে। এ পর্যায়ে সে ঠাস করে উঠে দাঁড়িয়ে সামনের খাবারে প্লেটগুলো ছুঁড়ে ফেলে দিল জমিনে। অগ্নিমুখ করে প্রবল বেগে তেড়ে গেল নূরের দিকে। বিহান কিছু বলার আগেই আদিল গিয়ে এক হাতে নূরের চোয়াল শক্ত করে ধরে রইল। ভয়ে নূর আঁতকে উঠল। ভয়ঙ্কর ক্রোধ নিয়ে আদিল চোয়াল শক্ত করে বলে উঠল, আমি তোমার বর। এই সাদমান সারিয়ার আদিল তোমার বর, তোমার হ্যান্ডসাম, অন্য কেউ না। মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, আমি তোমার বর আর তুমি আমার বউ, শুধু আমার। বুঝতে পেরেছো? নূর এমনিতেই ভয়ে কাহিল, তার উপর এত শক্ত করে চোয়াল ধরায় ব্যথায় কেঁদেই ফেলল সে। নূরের চোখে পানি দেখে রাগে পাগল আদিল হুঁশে এলো বোধ হয়। সে নূরকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে উপরে নিজের রুমে চলে গেল। ছাড়া পেয়ে নূর কাঁদতে লাগলো। আর জমিলা এসে তাকে শান্ত করার চেষ্টা করলো। আবির বিহানের উদ্দেশ্যে বলে উঠল, কিরে সালা, এসব কি হচ্ছে? কি চক্কর এসব? বিহান আপাতত আবিরের কথা কানে না দিয়ে
আদিলের রুমের দিকে দৌড়ালো। রুমে এসে দেখলো আদিল ক্রোধের বশে রুমের মাঝে পায়চারি করছে। বিহান ওর সামনে গিয়ে অপরাধী সুরে বলে উঠল, আম সরি আদি, আমি আসলে বুঝতে পারি নাই ভাবি এমন ধারণা নিয়ে আছে, তাহলে আমি আগেই সেইটা ক্লিয়ার কইতা দিতাম। আদিল তখন নিজের রাগ দবিয়েই বলে উঠল, তুই কেন সরি বলছিস? তোর কি দোষ? বোঝা তো ওর উচিত ছিল। যাকে তাকে ও বর বলে দেবে? ও কি জানে না ওর বরকে? বিহান জবাবে বলে উঠল, কিভাবে জানবে? তুই কখনো জানতে দিয়েছিস? তুই তো সবই জানিস ভাবি মানসিক অবস্থায় কেমন। সে সুস্থ মানুষের মতো ভাবতে পারে না। এখানে আসার পর থেকে আমাকেই শুধু সামনে দেখছে। আমি টুকটাক খেয়াল রাখি, হয়তো ভাবি এ কারণেই আমাকে মনে করেছে আমি। বিহান আর কিছু বলতে পারল না। আদিল স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বিহানের দিকে। বিহান তখন শান্ত সুরে বলে উঠল, দেখ আদি, আমি তোর মনোভাব বুঝতে পারছি, তবে তোকেও বুঝতে হবে ভাবি বাকিদের মতো না। আর তার সাথে শক্তি প্রয়োগ করে কখনো তার আপন হতেও পারবি না। ভাবি এখন ছোট বাচ্চাদের মতো, তাই তাকে আদর আহ্লাদ আর কেয়ার করে তার আপন হতে হবে। তাকে ফিল করাতে হবে তুই একমাত্র তার আপন। তাহলে হয়তো তুই ভাবির আপন হয়ে থাকবি। আমার কথাটা একবার ভেবে দেখিস আদিল। আমি চাই না আপন মানুষ থাকতে তুই একা থেকে যা সারা জীবন। কথাটা বলেই বেরিয়ে গেল বিহান। আর আদিলও ভাবতে লাগলো বিহানের কথাগুলো। সে কি সত্যিই ভুল করছে? অফিস থেকে আজ একটু সকাল সকাল ফিরেছে আদিল। আর আদিলের পেছনে রয়েছে 4 জন লোক। তাদের হাত ভর্তি খেলনা। খেলনা নিয়ে আদিলের পিছন পিছন হেঁটে আসছে তারা। কিন্তু তাদের হাতে এত খেলনা যে মানুষগুলোকেই চোখে দেখা যায় না। এগুলো সব আসার সময় আদিল নিয়ে এসেছে নূরের জন্য। নূরের সাথে মিত্রতা করার প্রথম প্রচেষ্টা তার। কারণ নূরের হাতে পুরনো একটা ছিঁড়া পুতুল দেখে মনে হয়েছিল আদিলের নতুন খেলনা পেলে হয়তো খুশি হবে। তাই পুরো খেলনার দোকানে যেন নিয়ে এসেছে সে। পেছন থেকে বিহান মিটিমিটি হাসছে তার বন্ধুর কাণ্ড দেখে। খেলনা সহ মানুষগুলো নিয়ে ভেতরে ঢুকলো আদিল। তবে ভেতরের পরিবেশ কেমন অন্যরকম মনে হলো আদিলের কাছে। সার্ভেন্টগুলো আর জমিলাও এদিক ওদিক কেমন খোঁজাখুঁজি করছে। সবার মুখে চিন্তার ছাপ। আদিল ভ্রুকুচকে তাদের জিজ্ঞেস করলো, এখানে কি চলছে? আদিলের কথায় যেন সবাই ভয়ে চুপসে গেল কেমন করে। কেউ কোনো উত্তর দিতে পারছে না। আদিলের তখন রাগ বাড়ল। সে আরেকটু রাগী স্বরে বলে উঠল, ক্যান সামওয়ান টেল মি হোয়াটস গোয়িং অন হেয়ার? জমিলা ভীতু গলায় বলে উঠল, আসলে ছোট সাহেব, বৌমণিকে না কোথাও পাওয়া যাচ্ছে না। ঘন্টাখানিক আগে তাকে সোফায় টিভি দেখতে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে কাজ করছিলাম। কাজ শেষ করে এসে দেখি আর নেই। তখন থেকেই খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কথাগুলো জমিলা সাধারণভাবে বললেও আদিলের কানে যেন সাধারণভাবে প্রবেশ করলো না কথাটা যেন মস্তিষ্কে নিউরনে ছড়িয়ে পড়ল। হঠাৎ যেন ক্রিয়াশীল স্নায়ুতন্ত্র অক্রিয় হয়ে পড়ল ভীষণভাবে। এলোমেলো মস্তিষ্কে শুধু একটাই কথা বারংবার প্রতিধ্বনিত হচ্ছে, নূরকে পাওয়া যাচ্ছে না। আদিল নিজেও জানে না কি ঘটছে তার সাথে। এই অতি সামান্য কথাটি তার উপর প্রভাব ফেলছে খুব খারাপভাবে। এসির মাঝেও ঘামতে শুরু করেছে সে। এর মাঝে বিহান সবার উদ্দেশ্যে বলে উঠল, ভাবিরে পাওন যাইছে না? কি করতেছো তোমরা? ওইখানে মজা চলতেছে, পাওন যাচ্ছে না মানেটা কি? কথাগুলো মাইন্ডের মধ্যে কি করে একটা মানুষ গায়েব হইয়া গেল গা। আইজ পাইছে কোথাও হইব, যাইব কই? ভালো কইয়া খুঁজে দেখো। বিহানের কথা শুনে একজন সার্ভেন্ট জবাবে বলে উঠল, অনেকক্ষণ ধরেই খুঁজেছি কিন্তু কোথাও নেই। বিহান তখন আবারও বলে ওঠে, মোর জ্বালা, তাহলে তোরা আইছস কিসের লাইগা? তোরা থাকতে ভাবি কেমনে হারাইলো? তোরা কি চোখ খুইলা ব্যাঙ্গে রাখাই আছ নাকি? সার্ভেন্টটি আবারও বলে ওঠে, আসলে ম্যাডাম কখন যে উঠে গেছে আমরা কেউ দেখিনি। গার্ডকে জিজ্ঞেস করলাম, তারা বলল ম্যাডামকে নাকি গেটের বাইরে যেতে দেখেনি কেউ। সার্ভেন্টের কথা শুনে বিহান বলে ওঠে, তাহলে ভেতরে কোথাও আছে? আইসা অহন পেছাল বাদ দিয়া যা, সবাই আবার ভালো কইরা খোঁজ চারদিকে। সবাই খুঁজলে পাইয়া যেমনে। বিহানের কথাই সবাই আবার চারিদিকে ছড়িয়ে পড়ে, খোঁজা শুরু করে। খোঁজার মধ্যে বিহান খেয়াল করলো আদিল এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বিহান আদিলের কাঁধে হালকা ঠেলা দিয়ে বলে ওঠে, কি রে, এমনিতে খাড়াই আছস গেলা? ভাবিরে খুঁজন লাগবো না? চল আমরাও খুঁজি গিয়া। কথাটা বলেই বিহান আবারও খোঁজার অভিযানে নেমে পড়ল। আদিলের বিভ্রান্তির মতো শুধু এদিকে ওদিকে তাকাতে লাগলো।
হঠাৎ যেন গলা বুক শুকিয়ে মরুভূমি হয়ে আসছে তার, আর তার হার্টবিটের গতি অস্বাভাবিকভাবে ধুকধুক করছে। আদিল ধীর পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে পানি জগ নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। না, তবুও যেন শান্তি হচ্ছে না তার। কোথাও যেন কিছু একটা আটকে আছে তার। এত অশান্তি কেন হচ্ছে তার? দম কেন বন্ধ হয়ে আসছে? বুকটা কেন জ্বলছে? নূর হারিয়ে গিয়েছে বলে? নূর, হ্যাঁ নূর। নূরকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে হবে যে নূরকে, এক্ষুনি খুঁজতে হবে। আদিল কেমন বিভ্রান্তির মতো ছুটল এদিকে ওদিকে থেকে। সবাই মিলে খোঁজাখুঁজি করেও কোনো হদিসই পাচ্ছে না নূরের। এদিকে গার্ডরা বলছে নূরকে গেটের বাইরে যেতে দেখেনি তারা। সিসিটিভি ফুটেজেও কোথাও দেখা যাচ্ছে না তাকে। সিসিটিভি ফুটেজে দুপুরের দিকে বাসার বাইরে যেতে দেখা গেছে, কিন্তু এরপর আর কোনো ক্যামেরায় দেখা যাচ্ছে না তাকে। তাহলে মেয়েটা কোথায় গায়েব হয়ে গেল? কেউ বুঝতে পারছে না। যেন জলজান্ত মেয়েটা ভূতের মতো অদৃশ্য হয়ে গেল। এদিকে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আদিলে আসার প্রায় 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে। সন্ধ্যা হতে চলেছে প্রায়, আর এখনো পর্যন্ত নূরের কোনো খোঁজই নেই। আদিলের সবকিছু যেন এলোমেলো লাগছে। দম বন্ধকর অনুভূতিতে দমে যাচ্ছে সে যেন। এই প্রথম যেন তার মনের ভয়ে সৃষ্টি হচ্ছে, কোনো কিছু হারিয়ে ফেলার ভয় খুব করে আহত করছে তাকে। এতটা বিবশতা আগে কখনোই অনুভব করেনি সে। এর আগে এতটা বিবশ কখনোই হয়নি সে। মাথা যেন কোনো কিছুই কাজ করছে না তার। নিজেকে এতটা অসহায় কখনোই মনে হয়নি তার। তার এত এত ক্ষমতা, অথচ একটা মেয়েকেই খুঁজে বের করতে পারছে না সে। তা ভাবতেই রাগে মাথা ফেটে যাচ্ছে। অসহ্য গুমোট যন্ত্রণায় ছটফট করছে হৃৎপিণ্ডটা। এই গুমোট দম বন্ধকর অবস্থা থেকে বাঁচতে ব্যালকনিতে এসে দাঁড়ালো আদিল। নিঃশ্বাস চলাচল ঠিক করার চেষ্টা করলো। তখনই হঠাৎ কিছু কানে এলো তার। ছোট ছোট আওয়াজে বলা কারোর অস্পষ্ট গলা শুনতে পেল সে, আর সাথে সাথে হালকা হাসার শব্দ। আদিল ঝট করে নিচে উকি দিল। নূরের জামার অংশ দেখতে পেল সে। এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িৎ গতিতে নিচে দৌড়ে গেল সে। দৌড়ে বাসার পেছনে সাইডে এলো আদিল। দেখতে পেল কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে দেখার পর হৃৎপিণ্ডের প্রশান্তি যেন ছেয়ে গেল। বাসার পেছনে সাইডে পিলারে এক কোণায় বসে আছে নূর। ছোট ছোট বিড়াল বাচ্চাগুলোর সাথে বসে আছে নূর। হালকা করে তাদের ছুঁয়ে দিচ্ছে, আর খুশিতে আত্মহারা হচ্ছে সে। এত কোণায় থাকাতেই সিসিটিভিতে দেখা যাচ্ছিল না তাকে। রাগে এদিকে আদিলের মুখমণ্ডল শক্ত হয়ে যাচ্ছে। সবাইকে এদিকে দুশ্চিন্তায় ফেলে দিয়ে এই মহারানী কি সুন্দর বিড়াল ছানার সাথে খেলছে। মন তো চাচ্ছে এক্ষুনি উঠিয়ে একটা আছাড় মারি। আদিল চোয়াল শক্ত করে তেড়ে গেল নূরের সামনে এসে নূরের এক হাত ধরে ছটকা মেরে টান দিয়ে উঠে দাঁড় করালো। এদিকে বেচারি নূরের হাসি মুখটা মুহূর্তেই ভয়ার্ত আতঙ্কে পরিণত হয়ে গেল আদিলকে দেখে, আর ভয়ে ভয়ে প্রচন্ড কাঁপতে লাগলো। আদিল রাগীভাবে তার কাছে এলেও হঠাৎ তার উল্টো প্রতিক্রিয়া দেখালো। সে হুট করে নূরকে টান দিয়ে তার বুকের সাথে গেঁথে নিল। 2 হাতের বাঁধনে মিশিয়ে নিল তার বক্ষ মাঝে। এতক্ষণে যেন নিঃশ্বাস যেন সঠিক গতি খুঁজে পেল, হৃদয় খুঁজে পেল তার প্রশান্তি। এই 2টা ঘন্টায় দম বন্ধকর পরিস্থিতিতে পড়েছিল সে। এই মেয়েটা তাকে আজকে যন্ত্রণাদায়ক অসহ্যনীয় অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সাথে আদিল বুঝতেও পেরেছে এই মেয়েটা যে এখন তার জীবন হয়ে গিয়েছে, আর সাথে বুঝে গিয়েছে যে নূর ছাড়া তার জীবন শূন্য, নিঃস্ব। নূরকে ছাড়া চলবে না আর তার, না তার নিঃশ্বাস আর না তার হৃৎস্পন্দন। কোনো কিছুই চলবে না, কিছুতেই না। তার সবটা জুড়ে দখল করে নিয়েছে এই নূর নামক প্রাণভ্রমরাটা। ভালোবেসে ফেলেছে সে এই নূরকে, অনেক বেশি ভালোবেসে ফেলেছে সে। ভালোবাসার কোনো সীমা নেই, নেই কোনো আয়ত্ত। নিজের অনুভূতি বুঝতে পেরেই আদিলের ঠোঁটের এক অদ্ভুত হাসি রেখা ফুটল। অপরদিকে আদিলের এরকম কাণ্ডে নূরের ভয়ে আত্মা উড়ে যাওয়ার জোগাড় হয়ে গিয়েছে। আজকে রাক্ষসটা তাকে সত্যি সত্যি খেয়ে ফেলবে, তাই জন্য কি তাকে এভাবে চেপে ধরেছে সে? নূর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এক সময় আদিল নিজেই তার হাতের বাঁধন আলগা করলো, তবে পুরোপুরি ছেড়ে দিল না। 2 হাতে নূরের মুখটা ধরে নূরের কপালের সাথে নিজের কপালটা ঠেকালো। এদিকে নূরের ভীতু মুখটা দেখে হাসছে আদিল। এই হাসি তার নতুন অনুভূতির আগমনে খুশির বহিঃপ্রকাশ। নূরের নাকে নাক ঘষে হাসছে আদিল। বেচারি নূর কি তা বুঝলো আদিলের এই হাসির কারণ? সে তো অন্য কিছু ভাবছে রাক্ষসটা তাকে খাওয়ার খুশিতে হয়তো এভাবে হাসছে। সে আরো ভয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো আদিলের হাতের বাঁধন থেকে, কিন্তু ছাড়লো না আদিল, বরং উল্টো পাঁজা কোলে করে তুলে নিল নূরকে।
অবুঝ নূর ভয় এবার কেঁদেই দিল। হাত পা ছুটাতে ছুটাতে বলে উঠল আদিলকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমাকে খাইয়েন না দয়া করে। দেখুন আমি খেতে একদমই মজা না, আমার মাংস একেবারে তিতা। আমি খালি করলা খাই তো, তাই আমার মাংস তিতা, সব বিষের মতো তিতা। আমাকে খেলে আপনার পেটে তিতা নষ্ট হয়ে যাবে। আপনি বরং আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, তার বদলে তার বদলে আপনি আমাদের গ্রামের জমিলরে খেয়ে ফেলেন, অনেকটা মোটা আছে, মাংস অনেক বেশি পাবেন। লোকটা না ভীষণ পচা, আমরা আম পাড়তে গেলেই শুধু মারে। আপনি বরং তাকেই খেয়ে ফেলুন। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। নূরের এরকম কথা শুনে আদিল থেমে গেল, ভ্রু কুচকে তাকালো নূরের মুখ পানে। তারপর হঠাৎ হো হো করে হেসে উঠল। জীবনে এই প্রথম বোধ হয় এভাবে উচ্চস্বরে হাসলো আদিল। তারপর নিজেকে সামলে নিয়ে বলে উঠল নূরকে, চুপ, না হলে কিন্তু সত্যি সত্যি খেয়ে ফেলবো তোমায়। মুখে একদম আঙুল দাও। নূরও ভয়ে ঝট করে নিজের ঠোঁটে আঙুল রাখলো। ভুলেও সে আর কথা বলবে না, মরার ইচ্ছে নেই তার। নূরের আবারও এরকম ভঙ্গিমা দেখে আবারও হেসে গেল আদিল। মেয়েটা সত্যি কিউটের ডিব্বা। আদিলের অন্ধকার জীবনে আলো ছড়াতে এসেছে নূর, তার জীবনে অ্যাঞ্জেল। আদিল মাথা ঝুঁকিয়ে নূরের কপালে অধর ছোঁয়ালো। অতপর তাকে কোলে নিয়েই বাসার ভিতরে ঢুকলো। তাদের দেখে বাসার সার্ভেন্টগুলো হাঁ করে তাকিয়ে রইল, যেন তারা এই মুহূর্তে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে তারা। তবে বিহানের ঠোঁটের কোণে হাসি, সে খুশি তার বন্ধুর জন্য, কারণ তার বন্ধু আজ জীবনে আসল খুশি উৎসব পেয়ে গেছে। আদিল নূরকে কোলে নিয়েই একদম নিজের রুমে এলো। রুমে এসে বিছানায় বসিয়ে দিল নূরকে। নূরকে বসিয়ে দিয়ে একটু দূরে সরতেই নূর সুযোগ বুঝে দৌড়ে ছুট মারতে লাগলো। তা দেখে আদিল তৎক্ষণাৎ বলে উঠল নূরকে, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? নূরও দাঁড়িয়ে পড়ল, আর বিতু কাঁদো কাঁদো গলায় বলে উঠল, জমিলার কাছে। নূরের কথা শুনে রাগ হলো আদিলের, বলতে ইচ্ছে করলো, জমিলা কি তোমার বর? কিন্তু এই অবুঝ মেয়েটাকে এসব বলেও তার বোধগম্য হবে না। তাই আদিল বলে উঠল, কোথাও যেতে হবে না তোমায়, এখন থেকে তুমি এখানেই আমার সাথেই থাকবে, এটাই তোমার আসল রুম। বোকানুর বলে উঠল সাথে সাথে, তাহলে আমি এতদিন যেখানে থাকতাম সেটা কি নকল রুম ছিল? বোকানুরের কথা শুনে আদিলের খুব রাগ হলো। দাঁতে দাঁত চেপে বলে উঠল আদিল, চুপচাপ বসো এখানে, আসল নকল সবটাই এখন এটা তোমার। নূর এবার কাঁদো কাঁদো গলায় বলে উঠল আদিলকে, আমি এখানে থাকবো না, আমি জমিলার কাছে যাব। আদিল এবার একটু ধমকে সুরেই বলে উঠল, চুপ, একদম কান্নাকাটি করবে না, এখানেই থাকতে হবে তোমাকে। আমার কথা না শুনলে আমি কি করব জানো তো? আদিলের কথা শুনে নূর বিড়বিড় করে মুখটা ভেঙচিয়ে বলে উঠল, কি আর করবেন, খেয়ে ফেলবেন, রাক্ষস যে। বিড়বিড় করে বললেও আদিল ঠিকই শুনতে পেল কথাগুলো। মনে মনে হাসলো সে, বলল, হ্যাঁ, একদম ঠিকই বলেছ, আমি কিন্তু রাক্ষস, আমার কথা না মানলে একদম খেয়ে ফেলবো তোমায়। যাও, এবার চুপচাপ গিয়ে বিছানায় বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। এখন থেকে তোমার কাজ আমি করব, অন্য কারোর কাছে যাবে না তুমি, ঠিক আছে? আদিলে এরকম ধমক দেওয়ার কথা শুনে নূরের কলিজা যেন ভয়ে জমে গেল। এটা কি বললো লোকটা, এখন থেকে এই রাক্ষসটার সাথে থাকতে হবে? ভয়ে নূর ঠিক মতো কাঁদতেও পারছে না। আদিল নূরের খাবার নিয়ে এসে নূরকে খাইয়ে দিতে চাইলো। নূর প্রথমে না করলেও আদিলের ভয়ে শেষমেশ খেতেই বাধ্য হলো সে। নূর খাবার খাচ্ছে আর ভাবছে, রাক্ষসটা হয়তো তাকে খাবার আগে মোটা তাজা করার জন্য এভাবে খাওয়াচ্ছে। কিভাবে বাঁচবে সে এই রাক্ষসটার হাত থেকে? খাওয়া শেষে এবার ঘুমের পালা এলো। এবার তো ভয় আরো বাড়ছে নূরের, এই রাক্ষসটার সাথে একা কিভাবে থাকবে সে? তা ভেবেই নূর জড়সড় হয়ে সোফায় গুটিসুটি মেরে শুয়ে রইল। আদিল বলে উঠল নূরকে, কি হলো নূর, ঘুমাবে না? রাত তো অনেক হয়েছে, ওখানে বসে আছো কেন, বিছানায় আসো। নূর তখন ভীতু গলায় বলে উঠল আদিলকে, আমি এখানেই থাকবো, বিছানায় শুই না আমি। গ্রামে তো আমাকে মাটিতে পাটি পেতে শুতে দিত, তাই আমার বিছানায় ঘুম ধরে না। আদিল বুঝলো জোর করলেও কাজ হবে না, নূরের মন জয় করতে হবে তাকে। সে তখনকার আনা খেলনাগুলো দেখালো নূরকে। খেলনাগুলো দেখে নূরের চোখগুলো বড় বড় হয়ে যায়। আদিল তখন বলে ওঠে খেলনাগুলো দেখিয়ে, এই দেখো, এই বড় বড় টেডি বিয়ারগুলো সবই তোমার। আমি তোমার জন্য কত সুন্দর সুন্দর পুতুল এনেছি, তোমাকে আর ওই পচা পুতুল দিয়ে খেলতে হবে না, এগুলো দিয়ে খেলবে। নূর তখন সাথে সাথে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, কেন, আমার পুতুল ফেলে দেব কেন? ও আমার বন্ধু না, বন্ধু পুরনো হয়ে গেলে কি কেউ ফেলে দেয় নাকি? ও আমার সাথেই থাকবে। অবুঝ নূর এই কথাটা অতটা না বুঝে বললেও আদিলের মনে ঠিকই দাগ কেটে গেল কথাটা।
বুঝতে পারলো নূরের ভালোবাসা নিঃস্বার্থ, নিষ্পাপ। সামান্য একটা পুতুলকে কতটা ইমোশন দিয়েছে। এই জন্য হয়তো মেয়েটা তাকে এতটা মুগ্ধ করে। এমন নিষ্পাপ নিঃস্বার্থ ভালোবাসা এই স্বার্থপর পৃথিবীতে কেউ দিতে পারে না। আদিরে এবার যেন বেশ লোভ হচ্ছে, নূরের ভালোবাসা পাওয়ার লোভ, নূরের মধ্যে তার জন্য জায়গা পাওয়ার লোভ। তবে আদিল জানে তা খুব একটা সহজ হবে না। নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যে এতটাও সহজ নয়। তবে আদিল হার মানবে না। একদিন সে ঠিকই নূরের মনে নিজের জায়গা করে নিতে পারবে। কথাগুলো ভেবে নিল মনে মনে আদিল। অনেকক্ষণ ধরে বিছানায় বসে আছে আদিল, কিন্তু নূর তো বিছানায় আসছে না। আদিল কতভাবে তাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু আসছেই না। এবার আদিলের নিজের পরিস্থিতিতে নিজেরই করুণা হচ্ছে যেন। যেখানে হাজারটা মেয়ে আদিলের বিছানায় আসতে লাইন ধরে আছে, আর আজ আদিলকে কি না নিজের বিয়ে করা বউকে বিছানায় আনতে কত খাটুনি করতে হচ্ছে। ভাবতেই হাসি পায় আদিলের। আদিল এবার নূরকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলে উঠল, জানো সোফার ভেতরে ইয়া বড় বড় ইঁদুর লুকিয়ে থাকে, জলদি চলে আসো, না হলে কিন্তু তোমায় খেয়ে ফেলবে। কিন্তু বেচারা আদিলে এই প্রয়াসেও ব্যর্থ হলো। নূর তখন তাচ্ছিল্য সুরে বলে উঠল আদিলকে, ইঁদুর কি মানুষকে খায় নাকি? আমাকে পাগল ভেবেছেন আপনি? নূরের এরকম রিয়াকশন দেখে আদিল মেকি হেসে বলে ওঠে, না না, তুমি কেন পাগল হবে? পাগল তো আমি, সাথে আমার বাবাও পাগল, আর আমার 14 গোষ্ঠীও পাগল। এসব বলে হঠাৎ দীর্ঘশ্বাস ছাড়ল আদিল। প্রথম দিনেই বোধহয় সে ফেল হয়ে গেল। হতাশ হয়ে বিছানায় খেলনাগুলো সরাতে নিল আদিল। হঠাৎ হাতে ছোঁয়া লেগে একটা খেলনায় মিউজিক বেজে উঠল। মিউজিকের শব্দে নূরের চোখ সেদিকে গেল। আদিলের পাশেই একটা মিউজিক্যাল বল ড্যান্সের খেলনা। খেলনাটা কাঁচের বলের মতো, যার ভেতরে একজোড়া কাপল ড্যান্সের পুতুল ডান্স করছে, আর তার মাঝে স্লো হোয়াইট ছড়াচ্ছে চারিদিকে। নূরের চোখ যেন আটকে গেল তাতে। চোখ পিটপিট করে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। নূরের এই চাহনি লক্ষ্য করলো আদিল। সুযোগ বুঝে সে খেলনাটা হাতে নিয়ে নূরের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, এটা নেবে? দেখো কত সুন্দর, নিতে চাইলে এখানে এসো। নূরের যেন এই মুহূর্তে ভয়ের কথা আর মনেই থাকলো না। নূরের এখন সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ওই আশ্চর্যজনক জিনিসটা। নূর সেটা দেখার লোভে ধীরে ধীরে উঠে গেল আদিলের কাছে। বিছানায় এসে বসলো সে, চোখের দৃষ্টি শুধু ওই খেলনাটিতে। বিছানায় বসে খেলনাটা নিজের হাতে নিল সে। হাসি ফুটল আদিলের ঠোঁটে। যাক, শেষমেশ নূরকে নিজের কাছে আনতে তো পেরেছে। নূর খেলনাটি হাতে নিয়ে অবাক নয়নে তাকিয়ে দেখতে লাগলো। তার খেলনাটার ভেতরে ডান্স দেখে হাসতে লাগলো সে। আদিলও মুগ্ধ হয়ে শুধু দেখলো তাকে। নূর তার কাছে এসেছে। এখন তার সবরা জুড়েই শুধু প্রশান্তি।